আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমত, আপনাদের ভালোবাসা ও অনেকের চাওয়া নিয়ে আজ থেকেই হাঁটি হাঁটি পা পা করে হরর স্টোরি বা ভৌতিক অভিজ্ঞতা নিয়ে শুরু করছি নতুন একটি ব্র্যান্ড চ্যানেল ভূত। আপনাদের হোস্ট আমি খালিদ। আপনারা যারা প্যারানরমাল ঘটনা শুনতে ভালোবাসেন তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্যারানরমাল ঘটনা, হন্টেড প্লেস ও অমীমাংসিত ঘটনা নিয়ে আমাদের এই চ্যানেল। কালো জাদু, কুফরি, ভয়াবহ পরিণতি থেকে লিসেনারদের সাবধান করা এবং আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তার ইবাদত করা ও একমাত্র তার কাছেই সাহায্য চাওয়া, আল্লাহর কালাম রুকিয়ার মাধ্যমে শিফা চাওয়া, কারো সাথে ঘটে যাওয়া বা লোকমুখে প্রচারিত বিভিন্ন সত্য ভয়ের ঘটনা লিসেনারগণ আমাদের ইমেল করে থাকেন, সেগুলো তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। অতএব আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে এই নতুন চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের চলার পথকে সামনে আরও এগিয়ে নিতে মহান আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখা প্রয়োজন, এই চ্যানেল শুধু ভৌতিক ঘটনায় শেয়ার করা হয়, কারো কোনো প্যারানরমাল সমস্যার সমাধান দেওয়া হয় না। তাই এই বিষয়ে কোনো ইমেল বা কমেন্ট না করতে বিশেষভাবে অনুরোধ রইল। আষাঢ়ের প্রথম শুক্রবার চলে এলাম আপনাদের কাছে একটি নতুন এপিসোড নিয়ে। যথারীতি নিয়ে এসেছি বেশ কিছু ভয়ের ঘটনা। এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের জন্য প্রথম ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন কাতার থেকে সজল। আর সজলের বাংলাদেশের বাড়ি ময়মনসিংহ জেলার 14 থানার কোনো একটি গ্রামে। তিনি তার এক কলিগের কাছ থেকে এই ঘটনাটি কালেক্ট করেছেন, যার বাড়ি নেপাল। আর সেই কলিগের নাম রতন পাটিয়ানা, পোখরার শিবচরে বাড়ি তার। ঘটনা যার সাথে ঘটেছে তার নামটি তিনি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছেন। আর ঘটনার প্রেক্ষাপট বা কোনো শহরে ঘটেছিল সেই নামটিও তিনি উল্লেখ করেননি। আমি চলে যাচ্ছি সজলের শেয়ার করা ঘটনায়। সজলের সেই কলিগ, তিনি তখন নেপালে ছিলেন। সেই সময়কারের এই ঘটনাটি তাদের এলাকায় বেশ সাড়া ফেলেছিল। এই ঘটনাটি তিনি যখন সজলকে শোনান, সজলের নাকি গায়ের রোম দাঁড় হয়ে গিয়েছিল। তিনি অনেক রোমাঞ্চিত হয়েছিলেন ঘটনাটি শুনে। ঘটনাটি যেহেতু ছদ্মনাম দেওয়া হয়েছে শামীম, এই ব্যক্তি শামীম মধ্যম লেভেলের চাকরি করতেন। একবার তার একটা অসুখ হয়। অসুখটা কি, এটা মোটামুটি ডাক্তাররা বিভিন্ন চিকিৎসা করেও কোনো সুরাহা করতে পারছিল না। বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা টেস্ট করেও সেখানকার ডাক্তাররা তার রোগ বা শারীরিক সমস্যাটি ডিটেক্ট করতে পারছিলেন না। তিনি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিলেন, চলাফেরা করার ক্ষমতাও হারাচ্ছিলেন। যেহেতু তিনি মধ্যবিত্ত ফ্যামিলির খেটে খাওয়া একজন লোক, টাকা পয়সাও বেশ খরচ হয়ে গেছে, বেশ টেন্স অবস্থায় আছেন। মানুষজন এই খবরটা শুনছে, আত্মীয় স্বজন, যেসব মানুষগুলো তার বিদেশে থাকতো, ইংল্যান্ড আমেরিকায় তো কিছু আত্মীয় স্বজন ছিল, তারাও শুনেছে। তাদের মধ্যে একজন আত্মীয় ইংল্যান্ড থেকে খবর দিলেন তার একজন আত্মীয় এখানে মোটামুটি ভালো চিকিৎসা করেছে। তো তিনি বললেন, যদি তুমি আসতে পারো কোনোভাবে, আমরা এখানে তোমাকে ভালো ডাক্তারকে দেখিয়ে দিতে পারি, মোটামুটি তোমার চিকিৎসার ব্যাপারটা আমরা হ্যান্ডেল করতে পারি, তোমাকে টাকা পয়সা ডকুমেন্টস গুছাইয়ে আসতে হবে। আর কি শামীম তখন চিন্তা করলেন, হ্যাঁ, ইংল্যান্ডে তো অনেক সুনাম আছে। অন্য আত্মীয় ধনী মানুষজনের সাথে কথা বললেন, নিজের যতটুকু জমি জমা ছিল পরিবারের, সেগুলো বিক্রি করে টাকা পয়সা কিছু সম্বল জোগাড় করলেন। আর ডাক্তারের কাছ থেকে রেকমেন্ডেশন নিয়ে অন্যান্য যেসব টোটাল ট্রিটমেন্টের জন্য যেসব ডকুমেন্টগুলো লাগে
এগুলো জোগাড় করে তিনি একসময় ইংল্যান্ডে যাওয়ার জন্য একটা মেডিকেল ভিসার ব্যবস্থা করলেন। আর এই ঘটনাটি মূলত 80 দশকের শেষের দিকে এরকম একটা সময়ে। তিনি তখন ইংল্যান্ডে গিয়ে প্রথমে সেই পরিচিত আত্মীয়র বাসায় উঠলেন। সেখান থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আসা যাওয়া শুরু করলেন। দেখলেন যে সেখানে টুকিটাকি তার পরীক্ষা নিরীক্ষা হলো, ডাক্তাররাও তার টেস্ট ভালোভাবে দেখলেন, বেশ কিছু তাকে ওষুধ দেওয়া হলো, কিন্তু আসলে শারীরিক কোনো উন্নতি হচ্ছিল না। দিন দিন তার শারীরিক অবনতির দিকে যাচ্ছিল, তিনি আরো অসুস্থ হয়ে পড়ছিলেন। বেসিক সমস্যাটা যেহেতু তার সলভ হচ্ছিল না, ডাক্তাররা তাকে বললেন তার যে টোটাল জেনেটিক্স আর নিউরালের যে সমস্যাটা, যেটা মূলত তার সমস্যাটা তো মাথায় ছিল, তো সেগুলো টেস্টগুলো ডাক্তাররা দেখে বলল এটা তো একটা আসলে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল একটা কেস। তো দেখা গেল যে চিকিৎসার জন্য অনেক খরচ হয়ে যাবে, তো সেগুলো তো আপনি বহন করতে পারবেন না। এই টেস্টের জন্য যে খরচটা হবে সেটা কোনো কাছাকাছিই না। তিনি করলেন কি, সেই ইংল্যান্ডে যে নেপালি কমিউনিটি ছিল এবং অন্যান্য যেসব পরিচিত লোকজন ছিল তাদের সাথে আলাপ করলেন। তো চিকিৎসার ব্যাপারে তো তারাও অনেকটা সাহায্য দিয়ে দেখা গেল বাজেটে কুলাচ্ছে না। এর মাঝে একদিন একজন খবর দিল ওই চিকিৎসার জন্য একজন ডাক্তার আছেন যিনি ভারতীয়, কিন্তু তিনি তার ট্রিটমেন্টের স্থান তো অনেক দূরে। তিনি এরকম অনেক মানুষকে চিকিৎসা দেন যাদের সমস্যা আছে, ইকোনমিক্যাল কন্ডিশনটা খুব একটা ভালো না, তো তাদেরকে তিনি হেল্প করেন। তখন তিনি করলেন কি, তার সাথে যোগাযোগের চেষ্টা করলেন। সেই ডাক্তার তাকে দেখে শুনে তার সাথে কথাবার্তা বলে তাকে রেফার করলেন একটা হাসপাতালে, যেই হাসপাতালটা ছিল শহর থেকে বেশ দূরে, বলা যায় একটা আইসোলেটেড একটা মেডিকেল বা ক্লিনিক। তো আইসোলেটেড ক্লিনিক ছিল যে অনেকে নামটাই শুনেনি, এটা এত বেশি মানুষের কাছে পরিচিত। তিনি করলেন কি, তার আত্মীয়কে নিয়ে সেই ক্লিনিকে চলে গেলেন। ক্লিনিকটা অনেক বড়, খোলামেলা হলেও কেমন জানি একটা গুমোট একটা ভাব, আশেপাশে কোনো পশু পাখির কোনো আওয়াজ নেই, বাতাসটাও কেমন যেন গুমোট, কেমন যেন থম মেরে আছে। এই ধরনের ক্লিনিকে তাকে আসলে রেফার করা হয় আর কি। যে রোগীর সংখ্যা আসলে খুবই কম, যারা আছে তাদের টেক কেয়ার করা হচ্ছে প্রায় বেশিরভাগই বয়স্ক মানুষ, বেশিরভাগই ব্রিটিশ। বিদেশি মানুষজন, ভিনদেশি মানুষজন তো চিকিৎসা হচ্ছে সেখানে। শ্বেতাঙ্গ ডাক্তাররাই মূলত সেখানে আছেন। দিনের বেলায় উনি যেটা গিয়ে দেখলেন আর কি, কিন্তু পরিবেশটা টোটালি খাপছাড়া, অন্যরকম। সেই কলিগ শামীমকে ভর্তি করে দিয়ে, যেহেতু স্বদেশি ডাক্তারের রেফার আছে, তার সাথে কথাবার্তা বলে, ডিউটি ডাক্তারের সাথে কথাবার্তা বলে তিনি চলে গেলেন। শামীম, তার অবস্থা তো খুবই খারাপ, একেবারেই শরীরে শক্তি পান না, চলাফেরা করতে পারেন না, উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, এরকম একটা অবস্থা। তো যথাসময়ে ডাক্তার আসলেন। তাদের ভিজিটের টাইমটাও ছিল একটু অন্যরকম। যে কোনো হাসপাতালে ডাক্তাররা সকালের দিকে ভিজিটে আসেন, সেখানে আসে সন্ধ্যার সময়। তো সন্ধ্যার পর ডাক্তার ভিজিটে আসলেন, তাকে দেখলেন, তার রিপোর্টগুলো দেখলেন, ভালো মতো দেখে বললেন, মেডিকেল টেস্টে যে রিপোর্টগুলো আছে সেগুলো দিকে তাকিয়ে বললেন যে আপনার চিকিৎসা তো আসলে অন্যভাবে করতে হবে, যেটা আর কি এখনো পর্যন্ত শুরু হয় নাই। কনভেনশনাল পদ্ধতিতে আমাদের এখানে অনেক রকমের চিকিৎসা হয়। এটা চিকিৎসা মূলত আমরা চেষ্টা করি রোগের মূল জিনিসটাকে বের করতে, এটা এক ধরনের হলিস্টিক টাইপের চিকিৎসা আর কি। শামীম ভাই বুঝতেন না হলিস্টিক চিকিৎসা কি। আপনার যে অসুখটা ধরেন এটা হয়েছে, সেটা খুঁজে বের করার আমরা চেষ্টা করি, সেটার মূলটা কোথায়, শেকড়টা কোথায় খুঁজে চেষ্টা করি। তো এইভাবে বোঝানো হলো আর কি। তো যাই হোক, আপনি থাকেন, আপনার সাথে পরবর্তীতে অন্য কোনো ফিজিশিয়ান এলে কথা বলবে এবং আমিও দেখা করব। তো এরকম করে তাকে রাখা হলো। ওইখানে যখন তিনি রাতটা পার করছেন, তার কাছে এনভায়রনমেন্টটা কেমন জানি লাগছিল। হাসপাতালটা অনেক পুরনো বিল্ডিং, বড় জায়ান্ট পাথর দিয়ে তৈরি, এবং রাতের বেলা একদম অনেক নিস্তব্ধ হয়ে যায়, খা খা করে। তিনি যে রুমে আছেন সেই রুমটা কিন্তু একটা কেবিন না, একটা ওয়ার্ড, এবং সেখানে আরও বেড আছে। সব বেডগুলো খালি, কোনো রোগী নেই সেই কেবিনে এবং ওয়ার্ডের মধ্যে। বা শেষ বিছানাটাই তাকে অ্যাডমিট করা হয়েছিল। শেষ বিছানাটার দেওয়ালের পাশে শুয়ে তাকিয়ে দেখছেন রাতের বেলা পুরো রুমের মধ্যে
কয়েকটা জানালা সামনে, দুই পাশের দেওয়ালেই জানালা, সেই জানালা দিয়ে চাঁদের আলো আসছে। রাতের বেলা বন্ধ করে দেওয়া হয়েছে বাতি, মানে অর্থাৎ পুরো তার কেবিনে কোনো আলো নেই, দুই পাশের জানালা আছে, সেই জানালা দিয়ে রাতে চাঁদের আলো প্রবেশ করেছে। সেই রুমের ওই পারে একটা ছোট টিমটিমে বাতি জ্বলছে, কেমন জানি অন্যরকম ভুতুরে পরিবেশ। তিনি দেখলেন গভীর রাতে সেখানে কিছু মানুষজন হাঁটা চলা করছে, যারা হয়তো মানে ওয়ার্ড বয়, আমরা আমাদের হসপিটালে যেটা বলি আর কি, ওয়ার্ড বয় বলে আমাদের দেশে, হসপিটালে কাজ করে এরকম ওয়ার্ড বয় বা নার্স, কিন্তু সবাই কালো রঙের ক্লোথ পরা, তাদের যে উপরে যে গাউনগুলো আছে সেগুলো ব্ল্যাক কালারের, অর্থাৎ পুরো ব্ল্যাক কালারের কাপড় পরা ওয়ার্ড বয়গুলো ঘোরাফেরা করছে। তো শামীম ভেবেছিল এক সময় যে আসলে এটা হতে পারে কোনো মানে কি বলে কোনো ধর্মীয় চিকিৎসালয়, হয়তো তাদের ধর্মীয় পোশাকটাই এরকম, যেখানে চিকিৎসা করা হয়, মানে এত উনি ক্লিয়ার হতে পারেন নাই আর কি। উনি দেখলেন যে কালো পোশাক পরা কিছু লোকজন ঘোরাফেরা করছে তার থেকে দূরে, এবং সেই ওয়ার্ডে তো তেমন কেউ ছিল না, এবং সেই করিডোরটাতে ঘোরাফেরা করছিল আর কি ওয়ার্ড বয় টাইপের লোকজন। তো সেরকম ভেবেই সে শুয়ে তার মতো রিল্যাক্স করে অনেকক্ষণ তাকিয়েছিল এদিক ওদিক, যেহেতু তার উঠতে বসতে মন চাচ্ছিল না। উনি অন্য রুমে যাওয়ারও চেষ্টা করেননি, চিন্তা করছেন যতক্ষণ আমি চেপে শুয়ে থাকতে পারি সেভাবেই শুয়ে থাকবো। করতে করতে একসময় কি হলো, উনি ঘুমিয়ে গেলেন। একসময় তার ঘুম ভাঙলো, তখন দেখলেন যে তিনি গভীর রাত যখন তার ঘুম ভাঙলো, তো তার বিছানার কাছে হঠাৎ করে একজন ডাক্তার এসে দাঁড়িয়ে আছে। পুরো রুমটাই হালকা অন্ধকার ছিল, সেই কোনায় টিমটিমে বাতি ছিল। ওই অবস্থায় একজন ডাক্তার আসলেন, সাথে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট আছে যাদের সেই কালো পোশাক পরা, আপাদমস্তক প্রায় ঢাকা। তারা সবাই ওই যে মেডিকেল গাউনটা পরা, এবং পেছনে একজনের হাতে বাতি ধরা একটা ছোট চার্জার টাইপের মতো। এসে বলছে, তোমার নাম কি শামীম? এই ফিজিশিয়ান যে ডাক্তার, সে হচ্ছে একজন শ্বেতাঙ্গিনী মহিলা। শামীম বললেন জি, বললেন যে নাইস টু মিট ইউ। তারপরে তাকে দেখলেন, তার কাগজপত্রটায় তিনি চোখ বুলাচ্ছেন ওই বাতির আলোতে। তো শামীম একবার ভাবছে, এখানে তো আলো আছে, বাতি কেন জ্বালানো হচ্ছে না? পুরো ওয়ার্ডে একটা গুমোট পরিবেশ, একদম থমথমে একটা পরিবেশ। তো সেই কোনায় একটা ছোট টিমটিমে আলো, একটা চার্জার বাতি নিয়ে এসছেন ডাক্তার। দেখা যাচ্ছে সবকিছু মনে হচ্ছে অন্ধকার গিলে খাচ্ছে জায়গাটা, বেশ বেশ ভৌতিক টাইপের তার কাছে লাগছিল, এবং গা ছমছমে লাগছিল। তো একসময় ডাক্তারের সাথে যারা ছিল অ্যাসিস্ট্যান্ট বা তাদের সাথে আলাদা ডাক্তার যারা কাইন্ড অফ লাইক ইন্টার্ন ডাক্তার, তারা চলে গেল। তো ডাক্তার একাই দাঁড়ালো। ডাক্তার শামীমকে বলল, আপনার চিকিৎসার জন্য স্পেশাল মেডিকেশন লাগবে, সেই মেডিকেশন আপনাকে খাওয়ানো হবে। এই মেডিকেশন অন্য কোথাও পাওয়া যাবে না, এটা আমাদের এখানেই পাবেন, আমাদের এখানে তৈরি করে আমরা আপনাকে সার্ভ করব। সেটা প্রতিদিন খাবেন, আপনাকে নার্স এসে খাইয়ে যাবে। এখন আপাতত আপনাকে আর ভিজিট করার প্রয়োজন নাই, আমি ঠিক 25 দিন পর ভিজিট করব, অ্যান্ড দেন আমরা দেখব সেখান থেকে আপনার কন্ডিশনটা কতটুকু উন্নতি হচ্ছে। শামীম একটু অবাক হলো, একটা মেডিকেশন সেটা 25 দিন ধরে খেতে হবে, এরপরে ডাক্তার ভিজিট করবে, এর মধ্যে কোনো ডাক্তার আসবে না। তো শামীম একটু অবাকই হলো। তো কি আর করা, শামীম জাস্ট মাথা নাড়লো, তার তো আর কিছু বলার নেই। ডাক্তার বলল উইশ ইউ গুড লাক বলে তিনি আস্তে করে চলে গেলেন। অন্য সবাই তো আগেই চলে গিয়েছিল। শামীমের কাছে একটু অন্যরকম লাগা শুরু করে, কেমন জানি একটা ভয়ের পরিবেশ, অন্ধকার গুমোট, ভালো আলোর ব্যবস্থা নেই, চাঁদের আলোতেই সব কিছু সারা হচ্ছে। রাতের সাথে সে ইউজ টু হয়ে যাওয়া শুরু করলো। দেখা গেল ঠিক পরদিন থেকেই, মানে ওই দিন তো হয়ে গেল শেষ, পরদিন থেকে তার জন্য খাবার যেটা আসতো সেই খাবারের সাথে স্পেশাল একটা অন্যরকম প্যাক আসতো আর কি। প্যাকটা হচ্ছে একটা ক্যানের মতো আর কি, সেটা খুলে এবং গ্রেভি টাইপের অনেকটা স্টুর মতো, মানে স্টু মানে হচ্ছে বিফ স্টু আমরা খাই না, যেরকম গরুর মাংসের তরকারি যেরকম হয় সেরকমভাবেই আর কি, কিন্তু স্টু রান্না হয় মানে ছোট আলু বা ভেজিটেবল ইত্যাদি ইত্যাদি দিয়ে।
তো সেরকম স্টু টাইপের একরকম ক্যানের মতো, সেটা তো সেই নার্স, মেল নার্সে আসতো, খাবার শেষেই বলতো ইট দিস, জাস্ট তাকাতো, তাকায় সে খেত। তার কাছে কেমন যেন একটু অন্যরকম টেস্ট লাগতো, যেটা নাকি স্টু টাইপেরও না, আবার অন্যরকম একটা টেস্ট। বাট একেবারে যে তার কাছে মানে কি বলে বিষের মতো লাগছে, বাজে লাগছে সেটা না, বাট অন্যরকম লাগতো টেস্টটা। যাই হোক, সে খেলো, খেয়ে দিয়ে দিল, সেই নার্স চলে গেল সেখান থেকে প্রথম দিনের মতো। এরকম করে প্রতিদিনই তার কাছে আসা শুরু করলো সেই নার্স, সেই ধরনের সেই আজব টাইপের স্টু টাইপের খাবারটা নিয়ে। খাবার শেষ হলে এই স্টু টাইপের খাবারটা তাকে খেতে হতো ডিনারের সাথে। ডিনারটা আসতো বেশ রাত করে, মানে অন্য হসপিটালে আমরা দেখি 7টা 8টায় ডিনার সার্ভ করা হয়, আর এখানে উনি দেখছেন ডিনার সার্ভ করা হচ্ছে লেট নাইট প্রায় 10টার দিকে। আসলে শামীম খুব একটা ডিফার করতে পারে নাই, কারণ তা আসলে ওখানকার নর্মাল লাইফস্টাইলের সাথে, বা সে যে গিয়েছে ইংল্যান্ডের যে সাধারণ লাইফস্টাইল তার সাথে তো আসলে সে অভ্যস্ত না। সে সেখানে এসে প্রথমে দেখেছে, তো সে মনে করতো এটাই রাত 10টার পর ডিনার আসলে সার্ভ করাটাই স্বাভাবিক। কিন্তু হাসপাতালের পরিবেশটা তার কাছে পুরোই ডিফারেন্ট লাগতো, গুমোট, কোনো শব্দ নেই, বাতাস নেই, অন্যরকম লাগতো। তো কারণ সে প্রথম দিন যখন ওখানে এসে ডাক্তার দেখিয়েছিল তখনকার কিন্তু মেডিকেলের এনভায়রনমেন্টটা ডিফারেন্ট ছিল, আর এখন মেডিকেলের এনভায়রনমেন্ট খুবই আলাদা। এরকম যখন সপ্তাহখানেক চলে তার রুটিন অনুযায়ী, কিন্তু মনে হচ্ছে তার শরীরের শক্তি অনেক ব্যাক করে আসছে, মানে সে বেটার ফিল করছে, ভালো শক্তি পাওয়া শুরু করলো শরীরে। সে দাঁড়াতে পারতো, দাঁড়িয়ে হাঁটতে পারতো, এর আস্তে আস্তে তার শরীরটা একটু শরীরের সে স্ট্রেংথটা আস্তে আস্তে সে ফিরে পায় আর কি। তাকে মোটামুটি এসে অন্যান্য যারা মেল নার্স বলতো, জিজ্ঞেস করতো মাঝে মধ্যে হাউ ডু ইউ ফিল নাও, তো সে বলতো যে হ্যাঁ আমি ভালো ফিল করছি। তারা জাস্ট একটা হাসি দিয়ে চলে যেত। তো যাই হোক, তাকে এইভাবে করে 25 দিন হয়ে গেল। খুব আশ্চর্য ব্যাপার যে ওয়ার্ডটাতে ছিল সেই ওয়ার্ডে আর কোনো রোগী ছিল না। সে দেখেও নি এরকম কোনো রোগী নতুন করে এসছে, যদিও বিল্ডিংটা বিশাল বড়, সেখানে আরও অনেক রুম আছে, ওয়ার্ড আছে, কিন্তু দেখলো এই ওয়ার্ডের মধ্যে সে ছাড়া কেউই নাই, তো সে একাই। তো বেশ 25 দিন হয়ে গেছে, শামীম বেশ বেটার ফিল করছে, শরীরে স্ট্রেংথ ফিল করছে, ভালো একটা অবস্থা। 25তম দিন শেষে রাতের বেলা তার ডিনারও সে খেয়েছে। ওই সময় ডাক্তার আসলো, তিনি একা এসছেন, একেবারে একা রুমে ঢুকলেন। রুমের ভেতর কোনো বাতি জ্বালানো হলো না, পুরোটাই অন্ধকার, শুধু চাঁদের আলো এসে ঢুকছে জানালার দুপাশে। শামীম শুয়েছিল, হঠাৎ সে তাকিয়ে দেখলো যে কেউ একজন আসছে। কেমন জানি তার আসার ভঙ্গিটা বেশ অন্যরকম লাগলো, মনে হচ্ছে সে কাইন্ড অফ ভেসে ভেসে আসছে আর কি। হাঁটলে যে মানুষের একটা দুলনি থাকে সেটা নাই, মাঝখানে প্যাসেজ দিয়ে একদম মসৃণ গতিতে ভেসে ভেসে কে আসছে। সে কিছুটা আসার পর বুঝতে পারলো যে এই ডাক্তার। তার কাছে একটু অবাক লাগলো যে অন্ধকারে এরকম একা একা কোনো বাতি ছাড়া ডাক্তার কেন আসলো। এসে তার ঠিক বিছানার পাশে দাঁড়ালেন, তাকে বললেন নাম ধরে, হাউ ডু ইউ ফিল নাও মিস্টার শামীম। শামীম খুব তটস্থ হয়ে গেল। ডাক্তার বললো রিল্যাক্স, কেমন ফিল করছেন? সে বললো আই এম ফিলিং গুড, আমার ভালোই লাগছে, আমি ভালো ফিল করছি। তুমি কি এখন শক্তি পাচ্ছ? ডাক্তার জিজ্ঞেস করলেন। তিনি বললেন যে হ্যাঁ আমি এখন শক্তি পাচ্ছি। ডাক্তার সরে দাঁড়ালো, বললেন যে তুমি দাঁড়াও তো, উঠে দাঁড়াও তো। তাকে দাঁড়িয়ে তার ঘাড়, হাত পা একটু হাত দিয়ে চেক করলেন ডাক্তার। ডাক্তার যখন চেক করছিলেন তখন ডাক্তারের হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। তিনি বেশ অবাক হয়ে গেলেন যে এত ঠান্ডা মানুষের হাত হয় কিনা। ডাক্তার শামীমের ঘাড়, শোল্ডার টোল্ডার দেখে বললেন যে হ্যাঁ তুমি ভালো আছো, তোমাকে একটা কাজ করতে হবে। আজকে আমি যাওয়ার আগে আমাদের এখানকার একটা স্পেশাল পেপার ওয়ার্ক সাইন করতে হবে। শামীম বলল ওকে, কোনো সমস্যা নাই, আমি সাইন করব। ডাক্তার বললেন আমি যাচ্ছি, একটু পর তোমাকে এসে নিয়ে যাবে নার্সরা। তো শামীম বসে গেল। ডাক্তার ঠিক যেভাবে এসেছিলেন, মসৃণ গতিতে, কোনো দুলুনি ছাড়া, ঠিক সেভাবেই ডাক্তার চলে গেলেন। যাওয়ার ব্যাপারটা শামীমকে বেশ অবাক করেছিল। একজন মেল নার্স আসলো, এসে তাকে বলল যে চলো শামীম। শামীম উঠে তাদের সাথে হেঁটে যাচ্ছে।
সেই যে বাতি জ্বলে টিমটিমে বাতি, সেই জায়গায় করিডোর, সেখানে তিনি আসলেন। সেই করিডোর দিয়ে তিনি সেখান থেকে হেঁটে কয়েকটা প্যাসেজ পার হয়ে তাকে নিয়ে গেল এমন একটা জায়গাতে যেখানে খুব সুন্দর কার্পেটিং করা, একেবারেই মানে খুব সুন্দর কার্পেটিং করা, যার উপর স্যান্ডেলিয়ার ঝাড়বাতি জ্বলছে এবং সে আলো মানে খুব নিষ্প্রভ আলো, মানে খুব একটা বেশি উজ্জ্বল না। দেয়ালে বিভিন্ন রকমের পেইন্টিং, সচরাচর যে ধরনের পেইন্টিং দেখে অন্য ধরনের পেইন্টিং দেখে মানুষ অভ্যস্ত, সেই ধরনের পেইন্টিং ছিল না, একটু আজব টাইপের পেইন্টিংগুলো ছিল। যেতে যেতে একটা বিশাল দরজা, কাঠের দরজা, একদম পুরো বার্নিশ করা, ঝকঝক করছে, এরকম সেই দরজার পাশে, মানে এত ঝকঝকে দরজা শামীম খুব কমই দেখেছে। সেই দরজার মধ্যে যে এনগ্রেভিংগুলো করা ছিল বা ডিজাইনগুলো করা ছিল, সেগুলো একেবারেই আলাদা টাইপের ডিজাইন। সেখানে সেই ওয়ার্ড বয় যিনি তাকে নিয়ে এসেছিল, তার পাশে একটা ছোট একটা সুতো ছিল, যেটার সাথে একটা বেলের সাথে একটা কানেক্টেড ছিল আর কি সুতোটা। তো সে সুতোয় টান দিল এবং টুংটাং শব্দ হলো। শামীমকে নিয়ে আসতে বললো একজন নার্স। তো তাকে আস্তে করে নিয়ে হেঁটে ঢুকলো শামীম, সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। এই ঘরটা ছিল সম্পূর্ণ লাল রঙের কার্পেট দিয়ে মোড়া, মানে একদম টকটকে লাল রঙের কার্পেট। এই ঘরে একটা স্যান্ডেলিয়ার আছে, স্যান্ডেলিয়ারটাও ডিফারেন্ট, সেই ঝাড়বাতিটা একদমই ডিফারেন্ট, মানে নর্মাল যে আমরা যেসব ঝাড়বাতি দেখি না সেরকম না, অনেক বেশি পেঁচানো সেটা নকশা, এবং সেটার ভেতরে যে বাতিদানিগুলো আছে সেই বাতিদানিগুলো বসানো, বাতিগুলো নর্মাল বাতির, আমরা যে ধরনের বাতি দেখি ওরকম মনে হচ্ছিল না, বাতিগুলো মনে হচ্ছিল যেন কৃত্রিম টাইপের। অফিসিয়াল টেবিল বিশাল বড়, টেবিলের ভেতর অনেক সূক্ষ্ম কারুকাজ করা, সেটার পাশে সেই যে তার চিকিৎসক ডাক্তার তিনি বসে আছেন। আলো কিন্তু নিষ্প্রভ, খুবই হালকা আলো, ঘরের মধ্যে খুব বেশি আলো নেই। সেখানে বসা শামীমকে দেখে তিনি হাসলেন, হেসে বললেন, খামান শামীম। শামীম গিয়ে বসলেন। বসার পর তাকে তিনি একটা পেপার ধরাই দিলেন, সেখানে বিভিন্ন রকম নিয়ম কানুন হাবিজাবি যেসব লেখা থাকে আর কি। উনি বললেন একটা হসপিটালের একটা ফর্মালিটিস, এবং সার্টিফিকেটের মধ্যে শামীম দেখলেন সুন্দর করে তার নামটা লেখা, নকশা করা, চারপাশে ফ্লোরাল ডিজাইন করা। পড়তে পারছিল শামীম, কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর, আই ক্যাচিং। ডিজাইনের উপরে মানে উপরের দিকে এসেই একটা স্টার সিম্বল, 5 কোণা ধরনের একটা তারা, সেটার নিচে দেখলো কিছু লেখা কি আছে। সে একটু মানে এটাতে একটু অবাক হলো, কারণ সে মোটামুটি এই ধরনের নকশাগুলো দেখেছে বিভিন্ন ধরনের বইয়ের রকম, ওই যে খাবনানামা টাইপের আমরা বই দেখি না, ওই ধরনের বইতে যেসব নকশা টাইপের থাকে, ওই ধরনের বইয়ের নকশাগুলো ছিল। সে একটু অবাক হলো, এই নকশা এই সার্টিফিকেটের মধ্যে এটা কি? একবার ইতস্তত করে জিজ্ঞেস করলো, এটা কিসের? ডাক্তার বললো যে তুমি যে আমাদের এখানে চিকিৎসা নিলা, তোমাকে আমরা চিকিৎসা দিলাম, এত সব কিছুর একটা দায়ভার আছে, একটা এক্সপেন্স আছে, সেগুলো সব বহন করবে তো আমাদের প্রতিষ্ঠান, তাই তুমি এটা অ্যাকনলেজমেন্ট করার জন্য এখানে একটা তোমাকে সাইন করতে হবে। তার সব কিছু এখানে টেক কেয়ার করা হয়েছে, তো সে এখন ভালো বেটার ফিল করছে। ওখান থেকে তাকে একটা কলম দিয়ে দিল এবং সে সেখানে সিগনেচার করলো। এইবার তোমাকে একটা ছোট্ট কষ্ট করতে হবে। ডাক্তার করলেন কি, একটা ছোট পিনের মতো আছে, এটা শামীমকে দিলেন। একটু অদ্ভুত লাগলো শামীমের, এটা কেন? বললো যে পিনটা দিয়ে তোমার রক্ত দিবা, মানে ছোট 1 ফোঁটা রক্ত দিয়ে সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিবা। তো এইটাতে শামীম একটু থতমত খেয়ে গেল, এটা কেন বুঝলাম না, কেন আমার ফিঙ্গারপ্রিন্ট আমার রক্ত দিয়ে কেন দিতে হবে? ডাক্তার বললেন হ্যাঁ এটাই নিয়ম। তো শামীম বলল কালি আছে, কালি দিয়ে দাও, আমার রক্ত দিয়ে কেন দিতে হবে? ডাক্তার বললেন এটাই নিয়ম, আমাদের এখানে যতজনই ট্রিটমেন্ট নেন সবাইকে নিয়মটাই, এই প্রসিডিওরটাই ফলো করতে হয়। তো শামীম অনেক কনফিউজড হয়ে গেলেন, কিন্তু তিনি পিনটা নিয়ে হালকা খোঁচা মেরে অনিচ্ছা সত্ত্বেও তার আঙুল থেকে 1 ফোঁটা রক্ত বের করে, যেভাবে আমরা দেখি না যে ডায়াবেটিসের মেশিন গ্লুকোমিটার দিয়ে ছোট্ট একটা টোকা দিয়ে হালকা রক্ত বের করা হয়, সেভাবে রক্ত বের করে শামীম সেটা দিয়ে আঙুলের ছাপটা দিয়ে দিল। কাগজপত্রটা রেখে দিল ডাক্তার, বলল তুমি যাও, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি তোমার মতো কালকে চলে যেতে পারো এখান থেকে। শামীম তার সাথে কথা বলে বিদায় নিয়ে সুন্দরভাবে তার সাথে ধন্যবাদ দিয়ে তো সেখান থেকে বের হয়ে আসলেন। সেখান থেকে বেরিয়ে মনটায় অনেকটা ফুরফুর করছে শামীমের, ভালো লাগছে, টেনশনও নাই, টাকা পয়সাও লাগলো না, সুস্থ হয়ে গেল এবং একটা ভালো চিকিৎসা হয়ে গেল।
যদিও সব কিছু আজব ছিল শামীমের কাছে। তাকে নার্স এগিয়ে দিল কর্ডিও দিয়ে। একটা জিনিস খেয়াল করলো, যে জিনিসটা পছন্দ করতো না প্রথম সেটা সে পছন্দ করা শুরু করেছে। মানে সে হসপিটালের পরিবেশের সাথে সে মানিয়ে গেছে। এই যে ওয়ার্ডটার অন্ধকার যে পরিবেশটা, এটা তার কাছে প্রথম যেমন ভুতুড়ে লাগছিল, একটা আনঅ্যাকসেপ্টেবল এনভায়রনমেন্ট মনে হতো তার কাছে, সেটাতে সে এখন ইউজড টু হয়ে গেছে। সেটা তার ভালো লাগা শুরু হয়েছে, সেটা সে খুব পছন্দ করছে। তার কাছে মনে হলো তার যে ইন্দ্রিয়গুলো ভালো কাজ করছে, চোখ, নাক, মুখ, সে তার অন্যরকম ফিল হচ্ছে। অনেক ধরনের শব্দ শুনতে পাচ্ছে, প্রত্যেকটা শব্দ সে আলাদাভাবে ডিফাইন করতে পারছে, অনেকটা ক্লিয়ার শব্দগুলো। তার মনে হচ্ছে যেন তার জ্যোতি আগে থেকে অনেক বেড়ে গেছে, অন্ধকারে সে ভালো দেখতে পাচ্ছে, শব্দগুলো সে ভালো করে শুনতে পারছে, অন্ধকারেও সে ভালো দেখছে। সে খুব ইন্টারেস্ট ফিল করা শুরু করলো, অনেক রকমের ঘ্রাণ আলাদাভাবে নাকে ডিটেক্ট করা শুরু করলো। আর মনে হলো যে আসলে মানে কিভাবে সম্ভব, এরকম ঘ্রাণ আমি আগে কখনো পাই নাই। এরকম চিন্তা করতে করতে সে শুয়ে পড়ে। আর ঘুম আসছে না। যখন ঘুম আসলো, সে কিছু দুঃস্বপ্ন দেখলো। সেই দুঃস্বপ্নের মধ্যে সে একটা ভয়ঙ্কর মুখ দেখলো, যে মুখটা আসলে সে ডিসক্রাইব করতে পারবে না। ভয়ঙ্কর একটা মুখ আর কি, যেন হালকা আলোতে সেই ভয়ঙ্কর মুখটা বেরিয়ে তার দিকে হাসছে। জাস্ট মুখমণ্ডলটা দেখে সে ভয়ে কেঁপে উঠলো। দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। যখন ঘুম ভাঙেছে, অলরেডি ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। শামীম উঠলো, উঠে এসে আজকে তার যাওয়ার দিন। দেখলো ওখানে যে নার্স থাকে সে আসলো, একজন লেডি, মহিলা। তাকে বলল, তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে, তোমার কাউকে কি কল দিতে হবে, কেউ আসবে তোমাকে নিতে? সে বলল, হ্যাঁ, আমার ফোন করতে হবে। সে তার নাম্বার বের করলো, বের করে সে বলল তার সেই আত্মীয়, যে আত্মীয় তাকে এখানে অ্যাডমিট করিয়ে দিয়েছিলেন, তাকে তিনি ফোন করলেন। আত্মীয় বললেন যে 1.5 ঘন্টা পরে আমি আসছি, তুমি 1.5-2 ঘন্টা পর আসছি, তুমি অপেক্ষা করো। তো শামীমের সময় পার ছিল না। সেই মানুষটা তাকে নিতে আসলো, বলল কি অবস্থা, কেমন, মানে খবর টবর কি, এভাবে তার সাথে গল্প করতে শুরু করলো। তো শামীম বলল যে সে বেটার ফিল করছে, তার ভালো লাগছে। তো শামীমকে নিয়ে বাসায় চলে এসছেন আত্মীয়কে বাসায় নিয়ে আসলেন। এবং তার কাছে কেন জানি সে হসপিটালটা সে খুব মিস করছিল যাওয়ার সময়। তার হসপিটাল থেকে যাওয়ার সময় মনটা খুব খারাপ লাগছিল। একসময় শামীম দিনের বেলা ঘুরতে বের হলো। সে আত্মীয়ের বাসায় যাওয়ার পর উনি দিনের বেলা ঘুরতে বের হলেন, পরদিন আর কি। ওই দিনটা কেটে গেছে, তারপর দিন ঘুরতে বের হয়েছেন। তো সেখানে তার একজন স্বদেশি মানুষের সাথে তার দেখা হলো। তার সাথে আগেও একবার দেখা হয়েছিল অসুস্থ অবস্থায়। সে লোকটি ট্যাক্সি চালাতো আর কি। লোকটা বলল, চলো তোমাকে নিয়ে যাই, ওখানে একটু বসি, একটু গল্প গুজব করি আর কি, যদি তোমার ফ্রি টাইম থাকে। তো উনি বললেন, নো প্রবলেম। শামীমকে নিয়ে উনি বসলেন। তো উনি বললেন, তুমি তো খুব সুস্থ দেখছি, তোমাকে তো খুব ফিট লাগছে, কিভাবে কি চিকিৎসা করলে? তো সেদিন তো হয় নাই, এর মধ্যেই তোমার এত ভালো চিকিৎসা করে ফেললো। তুমি না বলেছিলে যে তুমি এখানে আসছো, অনেক এক্সপেন্সিভ সব কিছু বলতে। দেখলো বেশ গম্ভীর হয়ে গেছে। তার কথা শুনে বলছে যে কি, তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল, জায়গাটা বলো তো। ট্যাক্সি ড্রাইভারটা যখন শামীমের কাছ থেকে লোকেশনটা জানতে পারলেন, কোথায় তার চিকিৎসা করা হয়েছে, তো এক্স্যাক্টলি উনি জানার জন্য তাকে আবারও জিজ্ঞেস করলেন তাকে কোথায় নিয়ে গিয়েছিল। তো শামীম বলছে এরকম একটা জায়গা। শুনে লোকটার মুখটা একেবারেই শুকিয়ে গেল। লোকটা কিছু বুঝতে পারলো আর কি, কিন্তু সে শামীমকে মুখ ফুটে কিছু বলছিল না। লোকটা বললো, তো আমি তো বুঝতেছি না, তোমাকে তো মনে হয় খুব বিপজ্জনক জায়গায় নিয়ে গেছে। সেই ডাক্তারের নাম জিজ্ঞেস করে যে কোন ডাক্তার তোমাকে রেফার করেছে, তো সে বলে যে অমুক ডাক্তার রেফার করেছে। তো সেই ট্যাক্সি ড্রাইভার বলল, আমার মনে হয় না, তোমাকে তারা খুব ভালো একটা চিকিৎসা দিয়েছে, ভালো কিছু খাইয়েছে। তো যাই হোক ভাই, আমি তোমাকে কিছু বলতে চাই না, তবে তুমি, আমার মনে হয় ইউ বেটার ফাইন্ড আউট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। তুমি ডাক্তারের সাথে আলাপ করে কথা বলতে পারো, দেখো তোমাকে কি ট্রিটমেন্ট দিয়েছে। তো শামীম ওই লোকটার কথা শুনে খুব অ্যাকচুয়ালি আপসেট হয়ে যায় আর কি। তো সে বলে যে আমি এখন কি করব, আমি তোমার কথাও কিছু বুঝতে পারছি না। লোকটা বলে, এগুলোতে আমি আসলে ইনভলভ হতে চাই না, তুমি এটা খোঁজ নাও, তুমি ডাক্তারের সাথে আলাপ করো, তোমাকে অ্যাকচুয়ালি সে কী চিকিৎসা দিয়েছে এটা তোমারও জানা দরকার।
এটা তুমি যে মানে এই ওষুধ যেটা তোমাকে খাইয়েছে 25 দিন ধরে, এই ওষুধ যদি এটা কাজ করে তো ভালো, কিন্তু তুমি তো এখানে থাকবে না, তোমাকে তো চলে যেতে হবে। তোমার তো সেই ওষুধটা তোমার চালিয়ে যেতে হবে। তোমার দেশে সেখানেও তো তুমি এই ওষুধটা পাবে না। বাট আমি যতদূর জানি ওখানে ভালো কিছু হয় না। ওরাই মানুষগুলোকে আসলে তাদের নিজেদের স্বার্থে অন্যরকমভাবে ব্যবহার করে আমি জানি। ওখানে মানে বেশিরভাগই স্যাটানিক জিনিসপত্র প্র্যাকটিস হয় আর কি। শামীম খুব অবাক হয়ে যায়, খুব চিন্তিত হয়ে পড়ে। সেই ট্যাক্সি ড্রাইভারের সাথে কথাবার্তা অতটুকুই হয় তার সাথে। আত্মীয়কে বলে যে আমি এরকম এরকম কথা শুনেছি, আমার তো ডাক্তারের সাথে কথা বলা দরকার। সেই আত্মীয় বলে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব, তুমি যে ডাক্তারের সাথে কথা বলো। তো শামীম তার আত্মীয়কে কনভিন্স করে একদিন আবার যাই সেই ডাক্তারের কাছে, ওই হাসপাতালে যায়, ডাক্তারের সেই হাসপাতালটাতে যায়। সে নেমে ওই হাসপাতালে ঢুকেই বলে আমি অমুক ডাক্তারের সাথে কথা বলতে চাই। নার্স বলে যে আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান। সে যায়, ভেতরে গিয়ে বলে যে আসছে, সে ডাক্তার আসছে। তো সে সেখানে যাওয়ার পর সেই ডাক্তার বসতে দেয়। বসুন, কি অবস্থা শামীম ভাই? আমি এখন বেটার ফিল করছি, আমার কাছে একটা কথা জিজ্ঞেস করতে আসছি। তো ডাক্তার বলেন যে কী কথা? যে আমি মানুষের কাছে শুনলাম আপনি আমাকে যেখানে চিকিৎসার জন্য রেফার করেছেন সেখানে নাকি অন্যরকম কিছু প্র্যাকটিস হয়, স্যাটানিক টাইপের প্র্যাকটিস নাকি হয়, ট্রিটমেন্টটাও অন্যরকম, যেটা আমি নিজেও দেখেছি। তো আমাকে বলা হয়েছে যে খুব ভালোভাবে ওখানে নাকি ট্রিটমেন্ট আসলে করা হয় না। আমাকে যে ওষুধটা দিয়েছেন সেই ওষুধটা আমি পরবর্তীতে খেলে মানে আমার ভালো হবে বা আমার শরীর ঠিক থাকবে বা আমি অসুস্থ হয়ে যাব কিনা পরবর্তীতে, এটা নিয়ে আমি একটু বেশ টেন্সে আছি আর কি। তখন সেই ডাক্তার হাসতে হাসতে বলছে তোমাকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা তোমার মধ্যে ইনজেক্ট হয়ে গেছে, সেগুলো তুমি পরেই জানতে পারবে। তোমার ওষুধ এখন আর প্রয়োজন হবে না, আমার দেশে যাও, সেখানে তোমাকে আমরা স্বপ্নে প্রেসক্রিপশন দিয়ে দেব, তুমি জানতে পারবে নিজের মতো করে, এত টেনশন করো না, তুমি জানতে পারবে তোমাকে কি খেতে হবে। আমাকে কি ওষুধ দিয়েছেন আমি জানতে চাই, আমি বললাম। তো ডাক্তার বললেন যে তুমি জানবা, অসুবিধা নাই, তোমার কোনো প্রবলেম নাই শামীম, এত চিন্তা ভাবনা করো না, তুমি সব কিছু জানবে, ইউ গেট টু নো এভরিথিং। ডাক্তার বিদায় করে দিলেন তাকে বললেন তুমি রিল্যাক্স থাকো, মানুষের কথায় প্রভাবিত হবে না। হয়তো তাকে হ্যান্ডশেক করে পাঠিয়ে দেয়। শামীম কনফিউজড হয়ে বাইরে আসে। ওখান থেকে বের হয়ে এসে সে কথা বলে বন্ধুর সাথে, তার আত্মীয়দের সাথে। তাকে তো এমন কিছু বললো না, বললোই তো আত্মীয় বলছে আসলে আমিও বুঝতে পারি নাই। আর একটা ব্যাপার হচ্ছে ধর্মীয় ব্যাপার স্যাপার আছে আমার মনে হয়, বাট আমি শিওর না। যদিও এটা আমার মনে হয় না যে পিওর ধর্মীয় কোনো চিকিৎসালয়, বাট তাদের উইং থাকতে পারে। যাই হোক, তুমি সুস্থ, এটাই তো বড় কথা। শামীম এটা শুনে একটু কনফিউজ থাকে, ফিরে আসে এবং সে খুব শীঘ্রই ব্যাক করে তার কান্ট্রিতে চলে আসে। তার ব্যাপার হচ্ছে তার দেশেও আসতে হবে, ভিসার মেয়াদও খুব একটা বেশি দিন ছিল না, এই জন্য সে ব্যাক করে। দেশে আসার পর মোটামুটি তার মতো আবারও সে অনেকদিন সে চাকরি থেকে ডিটাচ ছিল। সে চাকরিটা তো ছিল না, সে অন্যভাবে একটা খুব দ্রুত একটা চাকরি ম্যানেজ করে ফেলে, যার ম্যানেজমেন্টের কাজ। সেখানে শামীম ম্যানেজমেন্টের কাজগুলো শুরু করে। তো একরকম সময় পার হতে হতে কয়েকদিন পর সেখানে অমাবস্যা হয়। সেই অমাবস্যায় শামীম সন্ধ্যার পর থেকে কেমন জানি খারাপ ফিল করতে থাকে, শরীরটা কেন জানি খিঁচুনি উঠছে তার শরীরে, এরকম সে ফিল করছে আর কি। তার মনে হচ্ছে যেন শরীরটা চুপসে আসছে, খিঁচ লেগে যাচ্ছে শরীরে, এরকম শিভার করতে থাকে। তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট তারা বল কি হয়েছে ভাইয়া হোয়াটসঅ্যাপে? সে বলে না তেমন কিছু না, তোমরা কাজ করো। ওখান থেকে তার ঘরে চলে যায়, যে দেখে শরীরটা একেবারে খিঁচুনি পর্যায়ে চলে এসছে। দরজা বন্ধ করে শুয়ে পড়ে, মানে কিছুক্ষণ রিল্যাক্স করার জন্য সে শুয়ে পড়ে। ভাবতে থাকে আমার এরকম কেন লাগছে, এরকম ভাবতে ভাবতে একটা স্বপ্নের ঘোরের মধ্যে চলে যায়। তো স্বপ্নের মধ্যে সে দেখছে একটা কবরস্থান। সেই কবরস্থানটা একেবারেই নির্জন কোনো একটা এলাকায়, যেখানে মানুষজন নাই, চারপাশে কুয়াশায় ঘেরা। মানে সে একটা কবর খুঁড়ছে, কবর খুঁড়ে সে দেখলো সেখান থেকে সে একটা ডেড বডি বের করলো, ডেড বডি বের করে খাওয়া শুরু করলো।
এই মৃত জিনিসটাকে সে কামড়ে কামড়ে খাওয়া শুরু করলো। এর মধ্যে সে প্রচণ্ড রকমের ভয় পায়। ভয় পেয়ে সে লাফ দিয়ে উঠে বসে। তখন রুমটা ছিল অন্ধকার, মানে দিন প্রায় শেষ হয়ে আসছে, বাতি জ্বলছিল না। এই পরিবেশের মধ্যে সে নিজেকে বেশ অসহায় ফিল করে। তার মধ্যে একটা পৈশাচিক একটা আনন্দ অনুভব করতে শুরু করে। লাইক তার কাছে মনে হতে থাকে সে যে স্বপ্নে দেখেছে ওটাই তার খাবার, ওটাই তার খেতে হবে। তো এরকম তার মনে হতে থাকে এবং কানের কাছে কে যেন ফিস ফিস করে বলে, সেই ডাক্তার টাইপের কণ্ঠস্বরটা, তুমি জানতে পারবা তোমাকে কি খেতে হবে, বা তুমি তোমার ওষুধ সম্পর্কে অটোমেটিক জানবা, প্রয়োজনে তোমাকে স্বপ্নে জানাই দেওয়া হবে। এই কথাটা তার কানের কাছে মনে হচ্ছে ফিস ফিস করে বলছে। শামীম আর কোনো কথা না বলে সেখান থেকে উঠে যায়। সে যখন করিডোরে বের হয়ে দেখে হোটেলের করিডোরটা একদম নীরব। সে হেঁটে হেঁটে নিচের লবিতে নামে। এলোপাথারি সে হাঁটতে থাকে হোটেলের বাইরে গিয়ে। হাঁটতে হাঁটতে সে কোনো সলিউশন পাচ্ছে না। বুকের ভেতরে হৃৎপিণ্ড ধুকপুক করছে। স্যাডিস্ট টাইপের শক্তি ভর করেছে তার শরীরে। কেন জানি মনে হচ্ছিল যে সে যেটা স্বপ্নে দেখেছে সেটা ছিল খুবই উপাদেয় একটা খাবার। এরকম জিনিস তার কাছে মনে হতে থাকে যে তার এটা এখন যেভাবেই হোক তার এই খাবারটা তার খেতে হবে। এরকম সে মনে করতে করতে সে হেঁটে চলে যায়। অন্ধকার হয়ে গেছে বাইরে, অমাবস্যার রাত। হেঁটে হেঁটে চলে যায় একটা কবরস্থানে। সেই কবরস্থানে অনেক পুরনো একটা কবরস্থান ছিল। সেটি আসলে নিজের মনের অজান্তে সেখানে হাঁটতে হাঁটতে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে ঢোকার যে ফেন্স, অর্থাৎ যে বেড়াটা আছে, সেটা ফাঁক করে সে কোনো রকমে ফেন্সের উপর দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তো সে ফেন্স থেকে বারবার মেন গেটের দিকে তাকায়। মেন গেটের দিকে তাকিয়ে দেখে ওখানে একটা গার্ড বসে ঘুমাচ্ছে। মাথার টুপিটা একটু নামিয়ে দিয়ে মনে হচ্ছে যেন সে শান্তিতেই ঘুমাচ্ছে। কবরস্থানের বাইরে পোস্টে যে আলো পড়ছিল তার ছায়ার অংশ দিয়ে সে হেঁটে চলতে থাকে। তার কাছে কেন জানি সারা শরীরের মধ্যে অন্যরকম একটা পুলক চলে আসে, মানে সে অন্যরকম একটা পৈশাচিকতা ফিল করে। এরকম যেতে যেতে দেখে সদ্য একটা নতুন কবর, মোটামুটি একটা নতুন কবর। সে সেই কবরের কাছে যায় এবং কবরটাকে সে এলোমেলোভাবে মাটি সরিয়ে ফেলতে থাকে হাত দিয়ে। কবর খোঁড়ার পর ডেড বডি পায়। কাফন খুলে সে স্বপ্নে যেটা দেখেছিল সেই কাজটা সে করা শুরু করে। খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। তার মনে হচ্ছে যেন সে যে তার মধ্যে নাই, সে একটা পিশাচে রূপান্তরিত হয়েছে এবং সে খুবলে সেই ডেড বডির মাংসগুলো খেতে থাকে। একটা পর্যায়ে খেতে থেমে যায়। বুঝতে পারে তার যে ক্ষুধা ছিল সেটা সে মিটে গেছে। আস্তে সে উঠে যায়। এখন ওই দিন অমাবস্যা ছিল। পরবর্তীতে সে ডিটেক্ট করে যে এটা অমাবস্যা। উঠে ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে আস্তে আস্তে হেঁটে কবরস্থানের আরেকটা কর্নারে যায়। ফেন্স টপকাই বাইরে চলে আসে। এসেই যখন নামে ফেন্সের বাইরে, তখন তাকে দেখে অনেকগুলো কুকুর ঘেউ ঘেউ করছে। নেরি কুকুর, অর্থাৎ এলাকা যেসব নেরি কুকুর থাকে, এই কুকুরগুলো তাকে দেখে ঘেউ ঘেউ করা শুরু করেছে। ভয়ঙ্কর চেহারা খিস্তি করে সে কুকুরের দিকে প্রচণ্ড রকম ভেঙচি কেটে চিৎকার করে ওঠে। সে কুকুরগুলো ভয়ে তাকে দেখে ঝেড়ে দৌড়ায়। ওখান থেকে সরে যায় শামীম নিজেকে, মানে এবার তার নিজের সত্তা তাকে বলছে, আমি কি করেছি যে আমি নিজেকে এইভাবে মরা মানুষের কবরে এসে মরা মানুষের লাশ তুলে আমি লাশ খাচ্ছি, আমি কি হয়ে গেছি। এইভাবে সে কিছুক্ষণ হেঁটে চলে আসে। সন্তর্পণে তার হোটেল লবি দিয়ে আস্তে করে ভিতরে ঢুকে যায় যাতে কেউ তাকে না দেখে। রুমে এসে দেখে তার অবস্থা একেবারে আয়নাতে ডিজাস্টার হয়ে গেছে। কাপড় চোপড়ের মধ্যে কাদা, মুখের মধ্যে রক্ত, বিচ্ছিরি অবস্থা। সে নিজেকে ক্লিন করে নিজের মতো নিজেকে পরিষ্কার করে, তারপরে কাপড় চোপড় আলাদা করে একটা প্যাকেটের মধ্যে ভরে সে চিন্তা করে পরে সেগুলো সে ধুয়ে ফেলবে ওয়াশিং মেশিনে বা অন্য কোনোভাবে। তার হাত মুখ পরিষ্কার করে অনেকবার চিন্তা করতে থাকে, নিজেকে সংযত করার জন্য চেষ্টা করে, চিন্তা করে যে এইসব ঠিক হচ্ছে না। যাই হোক, সে একসময় ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে সে দেখছে ভয়ঙ্কর চেহারাটা স্বপ্নে দেখেছিল সেই ফেস অন্ধকার থেকে আসে, তার দিকে তাকিয়ে হাসছে। তার কাছে এটা দুঃস্বপ্ন মনে হয় না। ঘুম থেকে উঠে নিজেকে খুব উৎফুল্ল মনে হয়, শক্তি বেড়ে গেছে। আর যে অবসন্ন একটা ফিল ছিল শরীরে সেগুলো আর কিচ্ছু নাই। শামীম এরকম করে সময় কাটাতে থাকে। ঠিক পরবর্তী অমাবস্যার আগেও ঠিক সেই প্রবলেমটা আবার শুরু হয়। খিঁচুনি শুরু হয়, শরীরের মধ্যে
আবার একটা পৈশাচিক ভাব চলে আসে, মাথায় ঘুরতে থাকে যে একটা লাশের গোস্ত খেতে হবে, একটা লাশ বের করে তার খেতে হবে। এই চিন্তা করতে করতে ওই দিনও শামীম বের হয়ে যায়। আমাদের সেই পৈশাচিক একটা ফিল চলে আসে, সেই সত্তা চলে আসছে তার ভেতরে। সে অনেক দ্রুত হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে চলে যায় সেই কবরস্থানে যেখানে সে প্রথম দিন গিয়েছিল। সেখানে গিয়ে দেখে গার্ড বসা, দেখেন সেই গার্ড না, একটা নতুন গার্ড, কিন্তু সে ঘুমাচ্ছে না, জেগে আছে। আমি আস্তে আস্তে করে যাই সেই গার্ডের কাছে, গিয়ে সে জিজ্ঞেস করে, গার্ডকে বলে এখানে কত টাকা বেতনে তুমি চাকরি করো। গার্ড সচেতন হয়ে যায়, বলে আপনি কে, কি ব্যাপারে আমাকে প্রশ্ন করছেন, এরকম প্রশ্ন কেন আমাকে করছেন, আমি চাকরি করি এখানে, দেখছেন আমি গার্ডের ড্রেস পরা, আপনার কি দরকার, আমাকে কিরকম বেতন দেয়, তোমাকে 50,000 রুপি দেবো। সে বলে কেন, বলে তুমি আমাকে এখান থেকে ডেড বডি নিয়ে যেতে দিবা। সেই গার্ড তার উপর চিৎকার করে বলে যে বদমাইশ, তুই এর আগে এখান থেকে লাশ চুরি করেছিস। বলে সে গার্ড তার দিকে ছুটে আসে। এটা যখন সে বলে শামীমের কাছে ছুরি ছিল, সে একেবারে ছুরি চালিয়ে দেয় গার্ডের বুক বরাবর, গলায় ছুরি চালায়। গার্ড আহত হয়ে শেষে সেখানে পড়ে মারা যায়। মারা যাওয়ার পর শামীম এখন চিন্তা করে আমি কি করলাম, এখন এখানে এটা তো একটা মামলা হবে, কেস হবে। শামীম চিন্তা করে গার্ডের শরীরটাকে উঠে সরাই ফেলে একপাশে অন্ধকারে নিয়ে আসে। তো অন্ধকারে নিয়ে এসে চিন্তা করে মাটি খোঁড়াখুড়ি করার কি দরকার, আমার যেটা দরকার সেটা পেয়ে গেছি। ওইখানে গার্ডটাকে সে খাওয়া শুরু করে। ওখান থেকে সে আস্তে করে এক পর্যায়ে গার্ডটাকে ফেলে রেখে সটকে পড়ে তার মতো আবার সেই রুমে ঢুকে যায়, যেটা আগে করেছিল, কাপড় চোপড় সে আলাদা করে ফেলে। তো পরদিন মোটামুটি তাদের ওই অঞ্চলে বেশ শোরগোল পড়ে যায়। সেই অঞ্চলে দেখা যাচ্ছে মানুষজন, ওই এলাকার আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে তারা বেশ খোঁজখবর এবং মুভমেন্ট শুরু করে দিয়েছে। তাদের অঞ্চলে এই ধরনের একটা নতুন ভয়ঙ্কর পৈশাচিক একটা ব্যাপার শুরু হয়েছে, যে কবরস্থানে লাশ চুরি হয়, লাশ অর্ধ খাওয়া অবস্থায় পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, বা গার্ডকেও মেরে ফেলা হলো কবরস্থানের। শামীম সে কিন্তু তখন অলরেডি অনেকটাই ধূর্ত হয়ে গেছে। চিন্তা করে আমি তো আসলে ধরা খেলে প্রবলেম হয়ে যাবে, আমাকে সাবধান হতে হবে। সে খুব সাবধানে চলাফেরা করতে শুরু করে। এরকম সময় পরবর্তীতে আবার যখন অমাবস্যা আসে, এই সময় শামীম তো আবারই সে প্রবলেম তার শরীরে ক্রিয়েট হয়। কারণ সে চিন্তা করে আমি যদি কবরস্থানের ধারের কাছে যাই, আমাকে তো আবার ধরতে পারে ওইখানে, হয়তো তারা কোনো একটা ব্যবস্থা করে রেখেছে আমাকে ধরার জন্য। তো সেরকম কিছু হলে তাকে ধরে ফেলবে, কেউ যদি এরকম খুন খারাপি করতে আসে তাকে পেয়ে যাবে। তো সে চিন্তা করে কি করবে। তখন সে হঠাৎ করে খেয়াল করে হোটেলে গেস্ট আছে, তিনটা ছেলে আসছে গেস্ট, তারা বন্ধু, তারা এখানে বেড়াতে এসছে এই অঞ্চলে। এদের মধ্যে একজন বের হয়ে বাইরে কথা বলছে আরেকজনের সাথে। তারপর বলল আমি একটু কোনো একটা জায়গার নাম বলল, এমন জায়গায় যাইতে হবে, তো রাত্রে ট্যাক্সি পাওয়ার তো কোনো উপায় নেই। তো ছেলেটা এইভাবে বলছে তার সেই জায়গাটাতে যেতে হবে, না গিয়ে তো উপায় নেই, এখন তো ট্যাক্সি নেই। তার বন্ধু বলল যে দেখ তুই খোঁজ করে। বলে আচ্ছা আমি দেখছি, তুই যা ভেতরে যা, আমি দেখছি। বলে সেই বন্ধু ট্যাক্সি খুঁজতে বাইরে চলে যায়, সেই বন্ধু রুমে চলে যায়। তো এই ছেলেটা তাকিয়ে দেখছে ট্যাক্সির জন্য। তো হঠাৎ করে শামীম একটা গাড়ি নিয়ে হাজির হয়। তাকে বলে তুমি কি কোথাও রাইড করছো? ম্যানেজার সাহেব ভালোই হলো, তো আমি আপনাকে পেয়ে গেলাম, আমি খুঁজছিলাম এরকম একটা গাড়ি। শামীম বলল অসুবিধা নাই, আমার সাথে আসো, আমি নামাই দেবো। ছেলেটা তার সাথে উঠেও যায়। শামীম গাড়ি চালাতে থাকে। কিছু দূর গিয়ে বলে এটা তো একটু নষ্ট, একটু দাঁড়াও, আমার একটু দেখতে হবে। তো ছেলেটাকে বসিয়ে রেখে সে নামে গাড়ি থেকে। তারপর ছেলেটাকে সে ডাক দেয়, এদিকে আসো, তোমার একটু হেল্প হ্যান্ড লাগবে। তো সে গাড়িটার হুড খুলছে, হুড খুলে বলছে হেল্প করো, একটু সমস্যা হয়েছে। ছেলেটা গাড়ি থেকে নেমে যখন তাকে হেল্প করতে শুরু করে, সে পেছন থেকে মাথায় জোরে আঘাত করে ফেলে এবং অজ্ঞান করে তাকে সেখানেই মার্ডার করে। ছেলেটাকে সে খেয়ে একটা ড্রেনের মধ্যে ফেলে দেয় আস্তে করে, গাড়ি নিয়ে সটকে পড়ে। শামীম ফিরে আসে হোটেলে, এসে মোটামুটি আবার আগের মতো পরিচ্ছন্ন হয়ে যায়। রুম থেকে যখন বের হতে যাবে, এই সময় দেখে ওই ছেলেটা, যে দুইটা ফ্রেন্ড ছিল, তারা দাঁড়িয়ে আছে গেটের সামনে। এসে বলে আমার ফ্রেন্ড কোথায়, যে জায়গায় যাওয়ার কথা ছিল ওরা পৌঁছায় না এবং ওকে খুঁজে পাচ্ছে না।
ওকে কিন্তু তার এক ফ্রেন্ড বলে, আমি আপনার সাথে তো গাড়িতে যেতে দেখছি তাকে। শামীম বলে, আমি মানে ওকে মানে করতে দেখেছি, মানে আমি তো ওকে নামাই দিছি সামনের রাস্তার মধ্যে, এই কাছাকাছি কোথায় নামাই দিছিলাম, তারপর কোথায় গেছে আর দেখিনি। এর মধ্যে আরেকটা দিন চলে যায়। ওই ছেলেটা যেটা মিসিং হয়েছিল তার বাসা থেকে ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করে, ও তো বাসায় আসে নাই। ওরাও খুব সন্দিহান হয়ে পড়ে, আমার ফ্রেন্ড কই গেল। শামীম নামিয়ে দিয়েছে, শামীমের কথাই তারা বলে। তো তারা থানায় যায়, থানায় যেয়ে মিসিং রিপোর্ট করে বন্ধুর নামে। ওকে হোটেল ম্যানেজার অমুক জায়গায় নামিয়ে দিয়েছিল, এরপর থেকে সে মিসিং। সে ফ্যামিলির কাছেও যায় নাই, আমাদের কাছেও আসে নাই। থানাতে জিজ্ঞেস করে কার সাথে গেছে, বলে আমাদের ম্যানেজার তো গিয়েছে, ম্যানেজারের সাথে গিয়েছিল, এখন এরপর থেকে তো তাকে আর দেখি না। পুলিশ আসে ম্যানেজারকে খুঁজতে, এর মধ্যে শামীম ম্যানেজার পলাতক নাই, শামীম পালিয়ে গেছে ওখান থেকে। তারপরে শামীমকে অনেক সার্চ করে খুঁজতে শুরু করে, পুলিশরা খোঁজা শুরু করে। তার নামে ওয়ারেন্ট জারি করা হয়, তাকে সারা এলাকায় পুলিশ সহ অন্যান্য লোকজন খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে শামীমকে পেয়ে যায় জঙ্গলের মতো একটা জায়গায়, যেখানে সে লুকিয়েছিল। পুলিশ যখন নাকি তাকে ধরতে যায়, সে নাকি খুব ফেরোসাস ছিল, অ্যানিম্যাল অ্যাক্ট করছিল, মনে হচ্ছে যেন তার ভেতর একটা পিশাচ বা একটা জন্তু প্রবেশ করেছে, সে এখন আর মানুষ নেই, সে পশুর মধ্যে অ্যাক্ট করছিল। তাকে পরবর্তীতে পুলিশ ধরে নিয়ে যায়, ধরে নিয়ে বিচারের সম্মুখীন করে, বিচার করে তাকে তার জেল হয়। এখন মানসিক রোগী হিসাবে তাকে অ্যাসাইলেমে পাঠানো হয়। যেহেতু সে মানসিক রোগী হিসাবে অ্যাসাইলেমে যায়, সেখানেও নাকি সে খুব আশ্চর্যজনকভাবে মানুষের সাথে আচরণ করতে থাকে, ফেরোসাস আচরণ করতে থাকে। সে আসলে মানুষ না, সে যেন একটা জন্তু। সেখানে সে কিছুদিন পরেই আত্মহত্যা করে। তারপরও নাকি শামীমকে অনেকে এদিক ওদিক দেখেছে। এটা মানুষের মুখে হয়তো প্রচলিত ঘটনা, আই ডোন্ট নো, মানুষ অনেকে এই ধরনের জিনিস বলে। তো এই ব্যাপার ছিল সেখানকার ঘটনা, এটাই সজলের কলিগে শেয়ার করা ঘটনা। তবে এই যে ধরনের ক্যারেক্টার, বা এটা একটা সাইকোপ্যাথ হতে পারে, বা কোনো একটা পজিশনের শিকার হতে পারে, বা ভয়ঙ্কর কিছু এরকম একটা ব্যাপার হতে পারে। ঘটনাটা শুনলাম, সজলের লেখাটা পড়লাম, এবং আমার কাছে মনে হলো খুবই ইন্টারেস্টিং। অনেক লম্বা একটা ঘটনা ছিল, আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। তো সজল আক্ষেপ করে লিখেছে, ভাই অনেক কষ্টে ঘটনাটা লিখেছি, আপনি শেয়ার না করলে সমস্যা নেই, তবে অনেক কষ্ট করেছি। এটা যখন আমি পড়লাম তখন ভাবলাম, যারা এত কষ্ট করে লিখেছে, আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার, কথা না বাড়িয়ে এবার আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাই। যিনি ঘটনাটি এনে দিয়েছেন তার নাম শহীদ। আর এবারের ঘটনাটি খুবই অন্যরকম, আশা করছি এটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার ঘটনা নিয়ে নতুন করে আসলে বলার কিছুই নাই, আমার নিজের কাছেও আসলে তার ঘটনাটি খুবই ভালো লাগে। একদম অর্গানিক ঘটনা, গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছ থেকে স্পেশালি ঘটনাটি সময় নিয়ে সংগ্রহ করেন মুরব্বীদের কাছ থেকে। আসলে যাদের বয়স অনেক বেশি, যেসব মুরব্বীদের বয়স অনেক বেশি, তাদের অভিজ্ঞতাও অনেক বেশি থাকে, তারা প্রত্যক্ষদর্শী থাকে, তাদের কাছ থেকেই শহীদ এই ঘটনাগুলো সংগ্রহ করেছেন। ওনার এক আত্মীয়র কাছ থেকে তিনি ঈদের পর পাবনা জেলা খালিশপুর থানার মাডাঙ্গা গ্রামে ঘুরতে যান। মাডাঙ্গা গ্রামের খুবই কাছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার। এই বর্ডারের পাশেই ওনার এক নানা শ্বশুরের বাড়ি। আর এই ঘটনাটি ওনার সেই নানা শ্বশুরের কাছ থেকেই তিনি শুনেছিলেন। ব্যতিক্রম হওয়ায় ওনার নিজের কাছেও খুব ভালো লেগেছে, এবং আমাদের জন্য তিনি এই ঘটনাটি নিয়ে এসেছেন। ওনার শ্বশুরের নাম ছিল মোহাম্মদ আরশাদ মিয়া। তার দুটি চোখের মধ্যে একটি চোখ পরিপূর্ণ নষ্ট হয়ে গেছে, আর একটি চোখ মোটামুটি ভালো আছে। তিনি 2 মাস পর পর ঢাকাতে চিকিৎসা করাতে আসেন, এবং ওনার নানা শ্বশুর ওনার বাড়িতে, মানে শহীদ ভাইয়ের বাসায় আসেন। উনি খুবই একজন সহজ সরল ভালো মানুষ। ওনার জন্য শহীদ দোয়া চেয়েছেন। অচিরেই নানা শ্বশুরের একটি ছবি আমাদের গ্রুপে আপলোড করবেন বলেছেন। ওনার নানা শ্বশুর যেভাবে ঘটনাটি বলেছেন তার মতো করেই উনি বলার চেষ্টা করছেন, আমিও উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘটনাটি ইন্ডিয়ার একটি গ্রাম, সেই গ্রামের নাম মণিপুর। এই মণিপুর গ্রামে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। এই গ্রামটি আরশাদ নানার নানা বাড়ি। এই নানাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। এটি কলকাতা শহরের একটি ঘটনা। 1950 সালের দিকে মূলত ঘটনাটি ঘটেছিল।
ওনার নানা শ্বশুর ঘটনাটির কিছু অংশ নিজে প্রত্যক্ষ করেছিলেন, আর এখন তার বয়স 87 থেকে 90। ঘটনাটি যখন ঘটেছিল তখন তার বয়স ছিল 17 থেকে 20-এর মধ্যে। গ্রামটি যদি বর্ণনা দিতে হয় তাহলে সবার ঘটনাটি বুঝতে সুবিধা হবে। মণিপুর গ্রামটিতে সেই সময় একপাশে নদী, এই নদীর পানিতে সবাই গোসল করত, এখান থেকে মাছ ধরতো এবং এই নদী দিয়েই অন্য কোনো গ্রামে যাওয়া যেত। এই জন্য সেই সময় 4 থেকে 5টি নৌকা ছিল সেই মণিপুর গ্রামে, আর একপাশে দীর্ঘ জায়গা ছিল অরক্ষিত জঙ্গল। মণিপুর গ্রামে একটা প্রবাদ ছিল, এই জঙ্গলে কেউ যদি ভুল করে ঢুকে যেত তাহলে সে আর কখনোই নিজ ঠিকানায় ফেরত আসতে পারত না। এটা লোকমুখে একটা প্রবাদ ছিল আর কি। কোথায় যে চলে যেত মানুষ কেউ বলতে পারতো না, অনেকেই নাকি চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে, এতটাই ভয়ঙ্কর ছিল সেই জঙ্গল। আর দুই পাশে ছিল চাষাবাদের জমি, এর মধ্য দিয়ে ছিল অন্য গ্রাম বা শহরে যাওয়ার রাস্তা। তখনকার সময়ে এই মণিপুর থেকে অন্য গ্রামে দূরত্ব কম করে হলো 20 কিলোমিটার ছিল। এই গ্রামে সেই সময় যারা বসবাস করতেন তাদের সিংহভাগই ছিল মুসলিম। তখনকার সময় এখনকার মতো কিন্তু এতটা ঘনবসতি ছিল না, সব মিলিয়ে 200 পরিবার ছিল। এবারে আমরা মূল ঘটনায় আসি। অ্যাকচুয়ালি সময়টা ছিল শীতকালের শেষের দিকে। একবার ওই গ্রামের মানুষ খেয়াল করে গ্রামের পশু পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। স্পেশালি পাখি, বন্য পশু খুব একটা দেখা যেত না। আগে যেমন দেখা যেত, দিন দিন সেই সংখ্যাটা কমে আসছিল। আগে অন্য গ্রাম থেকে বা পাশের ওই জঙ্গল থেকে অনেক পাখি গ্রামে আসতো, সেগুলো এখন আর গ্রামে আসছে না। এইভাবে কয়েকদিন যাওয়ার পর মণিপুর গ্রামের মানুষ দেখেন এই গ্রামে পাখির সংখ্যা অনেক কমে গেছে। কিছুদিন পর লক্ষ্য করেন যে কোনো পাখি আর দেখা যাচ্ছে না। কিন্তু তারা বাড়িতে যেসব গৃহপালিত পশু, হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলো ঠিক আছে, এমনকি কুকুর, বিড়াল সব ঠিক আছে, শুধু গ্রামের পাখিগুলাই নাই। তখন এই গ্রামের মানুষ পাখি খোঁজা শুরু করে যে পাখি গেল কোথায়। এই আরশাদ নানাও তখন সকলের সাথে পাখি খুঁজতে গিয়েছিলেন, অন্তত একটাও যদি পাখি দেখা যায় আর কি। কিন্তু না, কোনো পাখি পাওয়া যাচ্ছে না। গ্রামের মানুষ এই বিষয় নিয়ে অবাক হলেও বিষয়টা কিন্তু তেমন একটা সবাই গুরুত্ব দেয়নি, কারণ বিষয়টা কারো ব্যক্তিগতও না, আবার সম্মিলিতও না। তারা খেটে খাওয়া মানুষ, দিনের বেলা চাষাবাদ করে আর বাকিটা সময়ে তারা রাতে ঘুমিয়ে কাটায়, সাধারণ একটা জীবনযাপন করা আর কি। তো এটা নিয়ে আসলে অত মাথা ব্যথা হওয়ার কারণ না থাকাটাই স্বাভাবিক। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে। কেউ কেউ বলে শীতের শেষের দিকে তো এই কারণে পাখিগুলো হয়তো অন্য কোথাও চলে গেছে। আবার কেউ বলে পাখিরা হয়তো পাশের জঙ্গলের ভেতরে আছে বা অনেক দূরে চলে গেছে, এজন্য হয়তো আমাদের এখানে কোনো পাখি নেই, বা এখানে খাবারের সংকট এজন্য চলে গেছে। তো মূলত কোনো খাবারের সংকট ছিল না, সেটা সবাই জানে, কিন্তু নিজেদেরকে বলে একটা সান্ত্বনার বাণী দেওয়া আর কি। তো এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে। এভাবে এক সপ্তাহ চলে যায়, কিন্তু গ্রামের একজন ব্যক্তিও কোনোভাবে একটা পাখিও দেখতে পায় না। ছোট বড় কিছুই না, কোনো পাখিই না। একদিন ওই গ্রামের এক ব্যক্তি, তার নাম পরিমল, তিনি মাঝরাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। গ্রামে তো স্বাভাবিকভাবেই ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে, কোনোটা আবার বেশ দূরেও থাকে। তো ওয়াশরুমে যাওয়ার পর উনি কাজ সেরে ফেরার সময় উনি খেয়াল করলেন 10 থেকে 15টা বড় বড় পাখিগুলোর মুখে ছিল নাকি পুড়ে যাওয়া মানুষের মুখ যেরকম হয়, সে পাখিগুলোর মুখগুলো ছিল তেমন, যে মানুষের মুখ পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমন ছিল। তেমন ওনার ভাষ্য মতে আমরা যেরকম উট পাখি দেখি ওই রকম বড় বড় পাখিগুলো একসাথে উড়ে যাচ্ছে, আর প্রত্যেকটা পাখি কালো রঙের, কিন্তু তাদের পাগুলো আগুনের মতো জ্বলছে। পাখিগুলো এদিক ওদিক ঘুরে ঠিক জঙ্গলের দিকে, যেদিকে গভীর জঙ্গল ছিল, এক পাশে নদী এক পাশে জঙ্গল, যেটাতে মানুষ যেতে ভয় পেত, সেই জঙ্গলটার দিকে উড়ে চলে যায়। এই জিনিসটা দেখে তিনি খুব ভয় পান। উনি তড়িঘড়ি করে বাসায় এসে শুয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘটনাটা সবাইকে তিনি জানান। পরিমলের কথা শুনে কেউ কেউ বিশ্বাস করেন, আবার কেউ হেসেই উড়িয়ে দেন।
কেউ কেউ বলে পাশে জঙ্গল আছে, ওখানে হয়তো বড় পাখি আসতেই পারে, কারণ ওই জঙ্গলে কি আছে আমরা তো আসলে জানি না। গ্রামের মানুষ ভয়ে তো সেখানে ঢুকেই না, সেখানে লোকজনের আসা যাওয়াই তো কম। তো কি আছে না আছে আমরা কিভাবে বলবো? অত বড় পাখি তো থাকতেও পারে। একদিন আসে নাই, গ্রামে অনেক পাখি ছিল এজন্য আসে নাই। যেহেতু এখন গ্রামে পাখি নাই, এজন্য হয়তো বা সেই পাখিগুলো আসছে। এরকম এক একজন এক এক রকমের মন্তব্য করতে থাকে। পরিমল যখন এই ঘটনাটি বলেন, তখন এই শহীদ ভাইয়ের নানা শ্বশুরও সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনার 2 দিন পর সকালবেলা গ্রামে একজন মাঝবয়সী পাগলের আবির্ভাব ঘটে। ওনার আনুমানিক বয়স ছিল 60+, 60 বছর হবে আর কি। তো ওই পাগল এসে গ্রামের 3 রাস্তার একটা মোড় ছিল, ওই মোড়ের মাঝখানে একটি তেঁতুল গাছ ছিল। ওই পাগল এসে তেঁতুল গাছের নিচে বসে থাকে। পাগল কারোর সাথে একটি কথাও বলতো না, নিজের মতো করে চোখ বন্ধ করে কিছু পড়তে থাকা, বিড়বিড় করে কথা বলতো নিজের মনে মনে। গ্রামে কোনো পাগল আসলে আমাদের মধ্যে কিন্তু কিছু মানুষের খুব কৌতূহল হয়ে যায়। তাদের মধ্যে কৌতূহল জাগে, ঠিক তেমনি কিছু মানুষ এসে ওই পাগলকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে, কেন এসেছে, নাম কি, এমন বিভিন্ন ধরনের টাইপের বিভিন্ন রকমের প্রশ্ন করতেই থাকে। কিন্তু পাগল তো কোনো কথা বলে না। কেউ কেউ বলে যে পাগলকে বিরক্ত করতে নেই, আবার কেউ কেউ বলে এই লোকটি সরকারের গোয়েন্দা, আবার কেউ বলে বেটা চুরি করতে এসেছে, এরে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। কিন্তু এই পাগল কোনো কথা বলে না এবং মনে মনে বিড়বিড় করে, কি যেন বলেই বেড়ায়, পড়েই যাচ্ছে, কেউ বুঝতে পারে না। অনেকে শোনার চেষ্টা করেছে সেই পাগল বিড়বিড় করে কি বলে, কিন্তু আসলে কিছুই বোঝা যাচ্ছিল না। তো এখন গ্রামের মানুষ কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছে। তখন ওই সময়ে যারা গ্রামের পঞ্চায়েত সদস্য ছিলেন তারা সবাইকে বলে কেউ যেন ওই পাগলকে বিরক্ত না করে। আর গ্রামের যে পঞ্চায়েত ছিল, পঞ্চায়েতের কথা সবাই মেনে নেয়। তারপর সবাই যে যার মতো কাজে চলে যায়, অর্থাৎ পাগল থেকে তাদের আগ্রহটা আস্তে আস্তে কমে যায়। তখনকার সময় সন্ধ্যার দিকে খুব কম মানুষই বের হতো। তো যারা বিশেষ কোনো প্রয়োজনে বের হতো তারা দেখতো ওই পাগলটি নামাজ আদায় করছেন। পরদিন থেকে এই গ্রামের লোক খেয়াল করতে থাকে ওই পাগলটি নামাজের সময় হলে উনি ওনার ওই জায়গায় নিয়মিত নামাজ আদায় করছেন। অর্থাৎ যখন ফজরের সময় হচ্ছে, ফজরের সালাত আদায় করছেন ওই তেঁতুল গাছের নিচে। জোহরের সময় হচ্ছে, জোহরের সময় ওই তেঁতুল গাছের নিচেই সালাত আদায় করছেন। ওই তেঁতুল গাছের আশেপাশে যাদের বাড়ি তারা অনেকেই রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণে যাওয়ার জন্য হোক, যখন বের হতেন সবাই খেয়াল করতেন ওই পাগলটা নামাজ পড়ছে। যারা দেখতেন এই বিষয়টা পরদিন এইসব নিয়ে আলোচনা করতেন। আসলে মুখরোচক আলোচনার জন্য খুব একটা টপিক নেই, তো এইসব টপিক নিয়ে তারা পড়ে থাকতো আর কি। তো অন্য মানুষের সাথে পাগলের এমন আচরণ দেখে অন্য মানুষরা, গ্রামের বিভিন্ন মানুষরা ওই পাগলের প্রতি একটা মায়া সৃষ্টি হয়। তো অনেকেই সেই মায়া, যেহেতু তাদের পাগলটাকে ভালো লাগতো, মায়া সৃষ্টি হয়েছে, তো যে যেভাবে পারে খাবার টাবার দিয়ে আসতো আর কি। খাবার টাবার দিত পাগলটাকে, সাথে সাথে খেত না, পাগলের কাছে রেখে আসতে হতো। পাগল তো কথা বলে না, একটা মানুষ কিছু দিলে আমরা হা বা না বলি বা ইশারায় কিছু বলি, পাগল কোনো কিছুতে ইশারাও দিত না, হা বা না কিছুই বলতো না। তো গ্রামের মানুষ খাবার রেখে চলে আসতো। ওরা যখন তাদের প্লেট বা গ্লাস নিয়ে আসতো তখন দেখতো ওই পাগল খুব সুন্দর করে খেয়ে সেই প্লেট এবং গ্লাসটা পরিষ্কার করে রেখে দিয়েছে, একদম ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিয়েছে। মানুষ আরেকটা জিনিস খেয়াল করলেন, এই পাগল যে গাছের নিচে বসতেন সেই গাছে বেশ অনেকগুলো পাখি দেখা যাচ্ছে এবং কিছুদিনের মধ্যে গ্রামে আগের মতো পাখির কিচিরমিচিরের ডাক শোনা যাচ্ছে এবং আগের মতো গ্রামে পাখিতে ভরে গেছে। দিন 10 যাওয়ার পর ওই পাখি পাগল একটা কাজ করতে থাকেন। প্রতিদিন একটি করে বাড়িতে যেতেন, ওই বাড়িতে 1 গ্লাস পানি ছিটিয়ে দিয়ে আসতেন। উনি যখন 10 থেকে 12টি বাড়িতে এইভাবে পানি ছিটিয়ে দিয়েছেন তখন থেকেই একটি ঘটনা ঘটে। সর্বশেষ যে বাড়িতে গিয়েছেন পানি ছিটিয়ে দিয়ে আসার জন্য, সে বাড়ির কাছে একটি বাড়ি ছিল, ওই বাড়ির মালিকের নাম ছিল বিলু ঠাকুর। সকালে উঠে বিলু ঠাকুর খেয়াল করেন ওনার গোয়ালে 2টি বড় বড় গরু মিসিং, মানে গরু নাই মানে নাই। এইটা দেখে তো ওনার মাথা খারাপ হয়ে যায়
গৃহস্থ যদি গরু হারায় তার কেমন লাগে, এটা আসলে যারা গরু পালেন তারা জানেন। ওনারা সব জায়গায় খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। তখন ওনাদের ওই পাগলের উপর সন্দেহ যায়, যেহেতু রাতে আগের দিন পাশের বাড়িতে পানি ছিটিয়ে দিয়ে এসেছিলেন সেই পাগল। উনি কী কারণে পানি ছিটিয়ে দিলেন সেটা তো আর কাউকে বলতেন না। সকালেই বাড়ির যে পুরুষ মানুষ আছে সবাই তড়িঘড়ি করে ওই পাগলের কাছে যান। কোনো কিছু জিজ্ঞেস না করে পাগলকে মারতে শুরু করেন। যখনই ওই পাগলের গায়ে আঘাত করে তখনই ওই পাগল মুখ দিয়ে গঙ্গানোর মতো শব্দ করতে থাকে। তখন আশেপাশের লোকজন এসে তাদেরকে ঠেকায়। সবাই বুঝতে পারে এই পাগল আসলে একজন বোবা। তখন সবাই বলে এই পাগলকে না মেরে পঞ্চায়েতকে খবর দিতে। পঞ্চায়েত এসে এই পাগলকে জিজ্ঞেস করে, ইশারা করে জিজ্ঞেস করতে থাকে গরু সম্পর্কে সে কিছু জানে কিনা। কিন্তু পাগল প্রথম ইশারায় বলে দেয় যে গরু বিষয়ে কিচ্ছু জানে না। ওই পাগল বোঝানোর চেষ্টা করে ইশারা দিয়ে সে এই গ্রামের ভালোর জন্য এসেছে, কিন্তু তার কথা তো কেউ এভাবে বুঝতে পারে না। বারবার যখন চারদিক থেকে সবাই চাপ দিতে থাকে এবং বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে তাকে নিয়ে, তখন সেটা রিপ্লাই করতে পারে না, সে চুপ থাকে। অনেক সময় ধরে তাকে নানা প্রশ্ন করা হয়, তার বাড়ি কোথায়, তার নাম কি, কোথা থেকে এসেছে, সব কিছু ইশারায় জিজ্ঞেস করে, কিন্তু সে এরপরেও ইশারাতে কোনো কিছু বলে না। এই সময় উপস্থিত পঞ্চায়েত প্রধানরা পাগলের উপর খুবই ক্ষিপ্ত হয় এবং ওনাকে বেত্রাঘাত করা হয়। তার শরীর থেকে রক্ত ঝরতে থাকে বেতের প্রত্যেক আঘাতে। পাগলের শরীরে যখন আঘাত করে তখন ওই পাগল আকাশের দিকে ইশারা করে হাত দিয়ে না না এরকম বলতে থাকে। আমরা হাত দিয়ে যেরকম বোঝাই না যে না না আসো না আসো না, এরকম একটা ইশারা করি না, তো সেই পাগল বলতে থাকে ইশারা দিয়ে যে না না, নিষেধ করতে থাকে। তো এরকম মনে হচ্ছে যেন যে কেউ আকাশ থেকে আসতে চাচ্ছে নিচে, কিন্তু পাগল আসতে নিষেধ করছে। তো যাই হোক, তাকে অনেক বেত্রাঘাত করে পাগল রক্তাক্ত হয়ে যায়। উপস্থিতের অনেকেই মায়া হয়, কারণ তারা তো পাগলকে ভালো অবস্থাতে দেখেছে, নামাজ পড়া অবস্থায় দেখেছে, কারো কোনো ক্ষতি করেনি। তারা বলে, আচ্ছা সে যে গরু নিয়েছে এটা কি তোমরা কেউ দেখেছো? কেউ তো দেখে নাই সে গরু চুরি করেছে। এটা কেউ যেহেতু দেখো নাই, তাকে কেন মারা হচ্ছে, তাকে কেন মারছো তোমরা? তাকে আর একটা আঘাতও করা যাবে না। বেশ কিছু লোক তার পক্ষে দাঁড়িয়ে যায়। তো এখন কি করা, সে তো বোবা আর সে তো পাগল, সে গরু চুরি কেন করবে? পঞ্চায়েত সদস্য যারা ছিলেন তারা সবাই মিলে এবং গ্রামবাসী মিলে একটা সিদ্ধান্ত নেয়, পাগলকে গ্রামে রাখা যাবে না। যেহেতু সকলের একটা সন্দেহ তার দিকে চলেই গেছে, এরপরে ছোটোখাটো চুরি হলেও সবাই তাকে সন্দেহ করবে বিনা কারণে, সুতরাং তাকে না রাখাটাই ভালো হবে। চোর হোক আর না হোক, তো সবাই মিলে ওই পাগলকে গ্রাম থেকে নৌকায় করে অনেক দূরে রেখে আসে, যাতে করে ওই পাগল আর ফেরত না আসতে পারে আর কি। আর যে কজন ভালো মানুষ ছিলেন তারা ওই পাগলের পক্ষ ছিলেন। এদের মধ্যে কয়েকজন পাগলকে ইশারা বলে দেয়, তারাও নৌকায় ছিল, তারাও গিয়েছিল তাদের সাথে, যেন পাগলের কোনো ক্ষতি না হয়। পাগলকে ইশারায় বলে দে, তুমি ভাই আমাদের গ্রামে আর কোনোদিন এসো না। কোনোদিন যদি তুমি আমাদের গ্রামে আসো, কিছু লোকজন আছে তোমার উপর ক্ষিপ্ত, তোমাকে পিটিয়ে মেরে ফেলবে। এভাবে তাকে ইশারায় বোঝায়। পাগলকে অনেক দূরে একটা জায়গায় নিয়ে নদী পার করে ছেড়ে দিয়ে আসা হয়। কিন্তু যে পাগলের উপর এত বাজে আচরণ করা হলো, এরপরও ওই পাগল সবসময় চুপচাপ ছিল। একটা কথা বলে রাখা ভালো এখানে, এই শহীদ ভাইয়ের যে নানা শ্বশুর, উনি কিন্তু এই পর্যন্ত মণিপুর গ্রামে ছিলেন। এরপর উনি নিজ গ্রামে চলে আসেন। তারপর তিনি যখন আবার ওই বালিপুরে বেড়াতে যান, তখন উনি সবার কাছে পরবর্তী যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা শোনেন। বিশেষ করে ওনার মামা ঘটনাটি নানাকে যেভাবে বলেছিল, ওই পাগলকে রেখে আসার পর থেকেই ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা। ওই দিন মধ্যরাতে সবাই কুকুরের আওয়াজ শুনতে পান। আওয়াজটা এতটাই জোরে হচ্ছিল, মনে হচ্ছে 30 থেকে 35টা কুকুর একত্রে ডাকলে যত জোরে শব্দ হবে ঠিক তত জোরে শব্দ হচ্ছে। আর মনে হচ্ছে রাস্তা দিয়ে বিশাল কোনো প্রাণী অনেকগুলো একসাথে হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার কারণে রাস্তার মাটি পর্যন্ত কাঁপছে, মৃদু ভূমিকম্প হচ্ছে, ধপ ধপ শব্দ হচ্ছে হাঁটার শব্দে। এই ঘটনাটা পুরো গ্রামের মানুষ যারা ওই রাতে জেগেছিল বা কোনো কারণে ঘুমায়নি,
তারা তো এই বিষয়টি উপলব্ধি করেন। এই ঘটনাটা ঘটেছে ওই পাগলকে দুপুরে গ্রাম থেকে বের করে দিয়ে আসার পরপরই। ওই দিনের রাত থেকেই পরের দিন সবাই একটা জিনিস খেয়াল করেন, ওই পাগলের গায়ে যারা হাত দিয়েছিল, আঘাত করেছিল, মেরেছিল, তাদের প্রত্যেকের গায়েই জ্বর, ভীষণ জ্বর এবং শরীরে আঘাতের চিহ্ন। সবাইকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমাদের জ্বর আসার কারণ কি, শরীরে আঘাতের চিহ্ন কেন, সবাই একটাই কথা বলে, রাতে ঘুমের মধ্যে প্রত্যেকেই স্বপ্ন দেখেছে কে যেন তাদেরকে একটি চিকন লাঠি দিয়ে পেটাচ্ছে। তাদের সংখ্যা হবে 2 জন, বয়স 30 থেকে 32 বছরের মতো হবে। তারা খুবই রাগান্বিত ছিলেন, রাগান্বিতভাবে তাদের পিঠে আঘাত করছিলেন। এই আঘাতের জন্য ঘুমের মধ্যেই জোরে জোরে চিৎকার করছিলেন। এরপরেই তো তাদের ঘুম ভেঙে যায়, পিঠে অনেক ব্যথা, আঘাতের চিহ্ন তারা লক্ষ্য করে। আর এর মধ্যে তাদের চিৎকারে তো বাড়ির সবাই ঘুম ভেঙে যায়। পরিবারের লোকজন সবাই এসে দেখে প্রত্যেকটা ব্যক্তির পিঠে চিকন চিকন মারের দাগ, মনে হচ্ছে খুব জোরে তাদেরকে আঘাত করা হয়েছে। তখন সবাই বুঝতে পারে তারা স্বপ্নে যে বিষয়টা দেখেছে আসলে এটা স্বপ্ন ছিল না, এটা ছিল বাস্তবে। একদিকে রাতে যে প্রাণী চলাচলের শব্দ পাচ্ছিল, সবাই এই বিষয় নিয়ে যে কথা বলছিল যে রাতে কুকুরগুলো কেন একসাথে ডাকছে, এত জোরে জোরে কেন ডাকছে। আমার মনে হচ্ছিল বিশাল কোনো প্রাণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছিল রাস্তা পর্যন্ত কাঁপছে। এসব নিয়ে যখন গ্রামের মানুষ একত্রে কথা বলছিল, তখন 2-1 জন এসে বললে তারা নাকি সকাল থেকে গ্রামে কোনো কুকুর বিড়াল দেখে নাই। অর্থাৎ এই যে রাতে এত কুকুরের ডাক ছিল সকাল থেকে, সেই কুকুরের কোনো অস্তিত্বই নেই, এমনকি পাখি পর্যন্ত দেখে নাই। এইভাবে 1 কথা 2 কথায় গ্রামের মানুষজনের মধ্যে জানাজানি হয়ে যায় এবং গ্রামের মানুষজন সবাই দেখে ঘটনাটি সত্য। পুরো গ্রামে যেখানে কুকুর বিড়াল অনেকগুলো ছিল, পাখিও স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু 1 রাতের মধ্যে এসব কোথায় যেন চলে গেল। এই ঘটনাগুলো কিন্তু এই পাগলকে গ্রাম থেকে বের করে দেওয়ার পরপরই হয়েছে। এদিকে কি ঘটে, ওই নদীতে দুপুরের দিকে একটা মানুষকে দেখা যায়। মানুষজন অনেকে গোসল করতে যান, ওই সময়ে খেয়াল করেন নদীর উল্টো দিক থেকে একজন মাঝে 2টো গরু এবং একজন বয়স্ক মানুষ নিয়ে এই মণিপুর গ্রামের দিকে আসছে। মাঝিকে সবাই চিনত, কিন্তু সাথে যে আসছে তাকে কেউ চিনতে পারছে না। কিছু সময় পর যখন তারা নদীর কিনারে চলে আসে, তখন অনেকেই বলে ওঠে, আরে এ তো সেই ঠাকুরের গরু, এই গরু তুমি কোথায় পেলে? তখন মাঝির সাথে আসা ব্যক্তি গ্রামের মানুষকে বলে, আমাকে পঞ্চায়েতের প্রধানের কাছে নিয়ে চলেন, আমি সব খুলে বলবো। সেই ব্যক্তিকে, মাঝিকে নিয়ে, গরুকে নিয়ে সে পঞ্চায়েতের কাছে যান, মানে পঞ্চায়েতের প্রধানের কাছে যান। যখন গ্রামে জানাজানি হয়ে যায় সেই বিলু ঠাকুরের গরু পাওয়া গেছে, তখন কৌতূহলবশত মণিপুরের গ্রামের সবাই এসে উপস্থিত হয় ওই তেঁতুল গাছতলায়। বিলু ঠাকুর ও তার পরিবারের লোকজনও চলে আসেন। গ্রামের পঞ্চায়েত লোকজন ওই যুবকের নাম জিজ্ঞেস করেন। যুবক বলতে বয়স্ক লোক আর কি, মধ্যবয়স্ক টাইপের লোক আর কি। ওই বয়স্ক ব্যক্তি তার নাম বলেন, কিন্তু শহীদ ভাইয়ের নামটি মনে করতে পারেননি। তিনি ভুলে গেছেন আসলে ওই ব্যক্তির নাম কী ছিল, উনি ভুলে গেছেন। তবে যতটুকু বলেছেন তার নাম মনু মিয়া হতে পারে, আমরা ধরে নিলাম তার নাম মনু মিয়াই। তখন সবাই মনু মিয়াকে জিজ্ঞেস করেন এই গরু সে কোথায় পেয়েছে। তখন মনু মিয়া বলেন, এই গরু গত পরশু রাতে বিলু ঠাকুরের বাড়ি থেকে তার ছেলে চুরি করেছে। যখন তাকে জিজ্ঞেস করেন তোমার বাড়ি কোথায়, তখন সে বলে মণিপুর গ্রামের পাশের 2টি গ্রাম পর একটি গ্রাম, যার নাম উনি বলেছিলেন মনে করতে পারছেন না, শহীদ ভাই নানা শ্বশুর মনে করতে পারছেন না। তখন উত্তেজিত জনতা অনেক ক্ষেপে ওঠে, কেউ কেউ ওই বয়স্ক লোককে মারধর করতে থাকে, কারণ তারা জানে যে এই গরু নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। একজন বোবা পাগলকে তারা অনেক অত্যাচার করেছে, অনেক পিটিয়েছে। সেজন্য মানুষজন অনেক ক্ষেপে যায়। একজন লোককে এইভাবে অন্যায়ভাবে তারা পেটানোর পর এই ঘটনার প্রকাশ হয়ে পড়েছে। লোকজন তাকে মারধর করতে থাকে। তো পঞ্চায়েত প্রধানরা ওই বয়স্ক ব্যক্তিকে মারতে নিষেধ করেন। পঞ্চায়েত প্রধানরা ওই মনু মিয়াকে জিজ্ঞেস করেন, তুমি কেন আবার এই গ্রামে গরু ফেরত নিয়ে এসছো? তুমি তো জানো যে তোমার প্রাণ সংশয় আছে, এখানে আসলে তোমাকে তো মারধর করা হবে,
তখন ওই মনু মিয়া বলে তার ছেলে গত পরশু রাতে যখন গরু চুরি করে বাড়িতে নিয়ে যায় তখন কোনো সমস্যা ছাড়াই গরু বাড়িতে নিয়ে আসে, সে চুরি করে নিয়ে আসে, সারাদিনে কোনো সমস্যা হয় নাই, সে গরুকে খেতে দেয় স্বাভাবিকভাবে, গরু কোনো সমস্যা ছাড়াই খাওয়া দাওয়া করে, সব কিছু স্বাভাবিক ছিল। ঘটনাটা শুরু হয় মাঝরাতে। তার ছেলে এবং তার দুটি সন্তান রয়েছে, তার ছেলে আর ছেলের বউ রয়েছে, তো সবাই প্রতি রাতের মতোই ঘুমাতে গিয়েছে। মাঝরাতে আমার ছেলের নাম ধরে কেউ ডাকতে থাকে। এই ডাক তার ছেলে আর ছেলের বউ দুজনেই শুনতে পান। ওনারা ভাবে হয়তো প্রতিবেশী কেউ এর হাতে বিপদে পড়েছে, তাই হয়তো ডাকাডাকি করছে। যখন আমার ছেলে আর তার বউ দুজন মিলে ঘরের বাইরে আসে তখন তারা দেখে দুটো ছেলের বয়স আনুমানিক 30 থেকে 32 বছরের মতো হবে। তারা বাইরে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর চেহারা খুবই সুন্দর, তারা সবাই একই পোশাক পরে আছে আর সব পোশাকগুলো ছিল সাদা। তখন তার ছেলে বলে ওঠেন, তোমরা কারা আর আমার নাম ধরে ডাকছো? আমি তো আগে কখনো তোমাদের দেখিনি। এই কথা বলার সাথে সাথেই ওই ছেলে দুজনের দুহাত লম্বা করে এই মনু মিয়া ছেলেকে ঠাস করে থাপ্পড় মারে। থাপ্পড়টা এত জোরে ছিল যে ছেলেটা ছিটকে পড়ে গিয়েছিল। মনু মিয়া বলে আমার ছেলেকে 30 থেকে 35 ফুট দূর থেকে হাত লম্বা করে থাপ্পড় মারার এই দৃশ্য দেখে ছেলের বউ সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আর ছেলে থাপ্পড় খেয়ে কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলে। তখন এই দুজনের মধ্যে একজন বলে ওঠে, আমার ছেলেকে এই গরু চুরি করে তুই খুব বড় অন্যায় করেছিস, তোর জন্য আমাদের ওস্তাদ অপমানিত হয়েছে। কালকের মধ্যে এই গরু ফেরত দিয়ে আসবি আর নিজের দোষ স্বীকার করবি, যা করেছিস সব কিছু। আমাদের কথা যদি না শুনিস তাহলে তোদের যে দুটি সন্তান রয়েছে তাদের সহ তোর গোষ্ঠীদেরকে যে যেখানে আছে সবাইকে আমরা কঠোর শাস্তি দেব। এই কথা বলে ওই ছেলে দুটি আবার হাত লম্বা করতে থাকে, আবারও মারে এক চর। তারপর তারা আস্তে আস্তে আকাশের দিকে উড়ে যেতে থাকে। একটা পর্যায়ে তারা মনে হয় হাওয়ায় মিলিয়ে গেল। এরপর আমার ছেলে তার সেন্স ফিরে পাই, সকলকে বলে ঘটনাটি এখন কি করা যায়। তখন বাবা হিসেবে আমি তাকে বলি, তুই তাহলে ফেরত দিয়ে আয়, কিন্তু ও তো নিজে চুরি করেছে, ও ফেরত দিতে গেলে খুব একটা ঝামেলা হতে পারে, অনেকে ওর উপর ক্ষিপ্ত হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আমি বয়স্ক মানুষ, আমি এসেছি আমার বিবেকের দায়বদ্ধতা থেকে আমার ছেলের কৃতকর্মের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি গরু ফেরত দিতে এসেছি। তখন উপস্থিত মানুষ অনেকেই ওই বয়স্ক মানুষকে মারতে উদ্ধত হয়, 2-1 কিলঘুষিও মারে এক পর্যায়ে। গ্রাম পঞ্চায়েতের লোকজন নিষেধ করেন তাকে না মারতে এবং বয়স্ক মানুষ সবাইকে কথা দেয় তার ছেলে আর কোনোদিন চুরি করবে না, তাকে সবাই যেন ক্ষমা করে দেয়। গ্রাম পঞ্চায়েত প্রধানরা সিদ্ধান্ত নেয় যেহেতু অন্যায় করেছে তার ছেলে, এখন ছেলের শাস্তি আর বাবাকে তো দেওয়া যায় না। তখন পঞ্চায়েতের লোকজন বলে, ঠিক আছে আপনি গ্রাম ছেড়ে চলে যান। যার গরু চুরি হয়েছিল সে বিলুকে গ্রাম পঞ্চায়েত এবং অন্যান্যরা ভৎসনা করতে থাকে। এই কারণে কোনো কিছু না বুঝেই সেই পাগলের গায়ে হাত দেওয়াটা ছিল বিশাল বড় এক অপরাধ। তখন গ্রামের অনেকেই মত দেন এই পাগলকে যেখানে রেখে আসা হয়েছিল ওইখানে গিয়ে পাগলের কাছে ক্ষমা চেয়ে আবার তাকে গ্রামে ফিরিয়ে আনার জন্য। গ্রাম পঞ্চায়েতের কাছে অনেকে প্রস্তাব দেয়, গ্রাম পঞ্চায়েত সদস্যরা সকালেই তাদের এই প্রস্তাবটা মেনে নেয়। পরের দিন কিছু যুবক এবং পঞ্চায়েতের লোকজন পাগলকে খুঁজে নিয়ে আসবে এরকম চিন্তা করে তারা বের হয়। কিন্তু যেখানে পাগলকে আসলে ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে পাগলকে আসলে তারা তন্ন তন্ন করে খুঁজেও এবং আশেপাশের অনেক গ্রামগুলো খুঁজেও পাগলকে তারা খুঁজে পাচ্ছিল না। ওই পাগলকে নাকি একজন লোকও দেখেনি। এভাবে অনেক খোঁজাখুঁজি করার পর যখন তারা হদিস পায় না তারা গ্রামে ফেরত চলে আসে। একটা সময়ে মানুষ বিষয়টি ভুলে যায়। এর মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটেছিল যেটা শুরুতে কয়েকদিন কেউ ওইভাবে খেয়াল করেনি। গ্রামে ভয়ানক কিছু ঘটনা ঘটা শুরু করে। প্রায়ই কারো না কারো বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হতে থাকে। একবারে না, একসাথে না, প্রতি রাতে 4-5 জনের বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হয়ে যায়। এভাবে মিসিং হতে হতে গ্রামের অর্ধেকেরও বেশি হাঁস, মুরগি হাওয়া হয়ে যায়। গ্রামে তো এই বিষয় নিয়ে হইচই শুরু হয়ে যায়। কিন্তু এর মধ্যে আশ্চর্য বিষয় হচ্ছে ওই পাগল যেই বাড়িগুলোতে পানি ছিটিয়ে দিয়েছিল সেই সব বাড়ির কিন্তু কোনো হাঁস মুরগি মিসিং হচ্ছিল না।
সেই সকল বাড়ির আশেপাশে কয়েকটি বাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগি হারিয়ে যাচ্ছিল। এই ঘটনার ঠিক একদিন রাতে গ্রামের এক মহিলা ওয়াশরুমে যাচ্ছিলেন, তার স্বামীকে ডেকে উঠিয়েছিলেন, তার স্বামীও তার সাথে গিয়েছিলেন। আমরা তো জানি যে গ্রামের ওয়াশরুম একটু দূরেই হয়। ওই মহিলা তার কাজ সেরে ওয়াশরুম থেকে ফিরে আসছে, তখন ওই মহিলা তার স্বামীকে বলে, দেখো আকাশে ওগুলো কি? তখন ওই মহিলা তার স্বামী একসাথে দেখেন আকাশে এক ঝাঁক বিশাল পাখির বহর উড়ে যাচ্ছে, এবং পাখিগুলো তাদের দুপা দিয়ে গরু, ছাগল, এইগুলো মানে ঈগল পাখি যেভাবে ধরে নিয়ে যায় তাদের নখর দিয়ে, ঠিক সেভাবে গরু, ছাগল তাদের নখর দিয়ে চেপে ধরে উঠতে উঠতে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এইটা দেখে তারা দুজনেই খুব ভয় পায়। তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। সকালে এই কথা সবার সাথে শেয়ার করে। তখন গ্রামের সব মানুষ সকলে একত্রিত হয়। পঞ্চায়েত যারা সদস্য তাদেরকেও ডাকা হয়, তারা আসেন, সবাই আসে। বিশেষ করে পুরুষ সদস্যদের ডাকা হয়। সবাই মিলে সিদ্ধান্ত নেয় পালা করে তারা পাহারা দেবে। প্রত্যেক বাড়ি থেকে একজন সদস্য নিয়ে একটা টিম গঠন করা হবে প্রতিটি পাড়ায় পাড়ায় পাহারা দেওয়ার জন্য, যাতে করে তারা বিষয়টা বুঝতে পারে যে জিনিসগুলো কোথায় যাচ্ছে, কি হচ্ছে, এই গরু ছাগলগুলো কে চুরি করছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, নাকি অন্য কোনো প্রাণী এসে নিয়ে যাচ্ছে, নাকি গ্রামে কোনো অদৃশ্য শক্তির থাবা পড়েছে। এই পাহারা যখন দেওয়া শুরু হয় তখন আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পাহারা দেওয়ার মধ্যে কিন্তু এইবার আর গরু, ছাগল বা হাঁস, মুরগি মিসিং হচ্ছে না। এইবার যেটা হচ্ছে সেটা হলো গরু, ছাগল, হাঁস, মুরগি তাদের বাড়িতেই থাকছে, তাদের মালিকের বাড়িতে, কিন্তু মৃত অবস্থায়, মানে তাদের মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে কোনো কিছু এসে প্রাণীগুলোর ঘাড় ভেঙে দিয়ে গেছে, রক্ত শুষে নিয়ে গেছে। এইভাবে কয়েকদিন পাহারা দিয়েও কোনো ফলাফল পাওয়া গেল না। ঠিক প্রতিদিনই কারো না কারো বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি একই অবস্থায় খুঁজে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে তাদের গায়ে কোনো রক্তই নেই। তখন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্যরা গ্রামের সকলের সাথে পরামর্শ করে আসলে গ্রামে হচ্ছেটা কি জানার জন্য। কারণ এর মধ্যে 5-6 দিন পাহারা দেওয়া হয়ে গেছে, অথচ সমস্যা কিন্তু থেমে নাই। তাহলে মৃত অবস্থায় পশুগুলোকে কেন পাওয়া যাচ্ছে? আগে তো এরকম মিসিং হয়ে যেত, এখন মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে পাহারার কারণে। আবার পাহারা যারা দিচ্ছে এরাও এই কয়েকদিনের মধ্যে কিছুই দেখলো না। এর মধ্যে একজন বৃদ্ধ বলে উঠেন উনি একটা জিনিস দেখেছেন। সেটা কি? ওই বৃদ্ধ বলেন, গত রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ব বলে উঠলাম, রাতে উজু করে কলপারে গেলাম, অজু শেষ করে যখন ঘরে ফিরব, আর যেহেতু কলপার তখন আমার বাসার ঘর থেকে একটু দূরেই, তখন আমার কানে একটা শব্দ ভেসে আসে। মনে হচ্ছে অনেকগুলো পায়ের আওয়াজ একসাথে আসছে। আমি প্রথমে ভেবেছিলাম যারা পাহারা দিচ্ছে এরা মনে হয় একসাথে চলাচল করছে বা এদিকেই আসছে, এই জন্য এত শব্দ হচ্ছে। তারপরও যেহেতু গ্রামে একের পর এক পশু পাখির এই অবস্থা হচ্ছে, আমি বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য একটু আড়ালে গিয়ে দাঁড়াই। আড়াল থেকে একটা জিনিস দেখি। আমি দেখি মোটামুটি 2-3 মিনিট পরে অনেকগুলো কালো কুকুর রাস্তা দিয়ে আসছে, এবং কুকুরগুলো সাধারণ কুকুর থেকে অনেক বড়। প্রতিটি কুকুরের পিঠে বামন আকৃতির একটা প্রাণী বসা ছিল। ওই প্রাণীদের গায়ে সজারুর মতো বড় বড় কাঁটা রয়েছে। তারা খুব ধীরে ধীরে চলাচল করতে থাকে, আশেপাশের বাড়িগুলোর দিকে পিশাচের মতো তাকাতে থাকে। এরা কিছু সময় দৃশ্যমান থাকার পর আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। বৃদ্ধ এটাও বলে এটা দেখার পর উনি খুব ভয় পেয়েছিলেন, তাড়াতাড়ি ঘরে এসে নামাজে দাঁড়িয়ে পড়েন। এই কথা শোনার পর এবং গ্রামে যা ঘটেছে সব কিছু মিলিয়ে সবাই বুঝতে পারেন গ্রামে কোনো অশুভ শক্তির আবির্ভাব হয়েছে। তখন গ্রাম পঞ্চায়েত প্রধানরা সিদ্ধান্ত নেন আশেপাশে যত কবিরাজ, ইমাম সাহেব এবং পণ্ডিত ঠাকুর আছে সবাইকে আগামীকাল বিকালে এই গ্রামে আসার জন্য দাওয়াত দেওয়া হোক। কেউ যদি এই সমস্যার সমাধান করতে পারে তাহলে আমরা তাকে অবশ্যই সবাই মিলে উপযুক্ত সম্মাননাই দেব। উপস্থিত অনেকে বলতে থাকে অমুক গ্রামে আমার জানা মতো একজন ভালো কবিরাজ আছে, অমুক গ্রামে একজন ভালো ইমাম আছে, অমুক গ্রামে একজন ভালো পণ্ডিত ঠাকুর আছে। তখন গ্রাম প্রধানরা এই সবার নাম ঠিকানা লিখে নেয় এবং গ্রাম থেকে কিছু লোককে দায়িত্ব দেওয়া হয় তারা গিয়ে এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে যেন দাওয়াত
দেয় এখানে আসার জন্য। বিশেষ করে আগামীকাল বিকালের মধ্যেই সবাই যেন আসে, আর যারা পাহারা দিচ্ছে তারা আজ রাতেও পাহারা দেবে। এরপর সবাই যার যার মতো চলে যায়। পরের দিন বিকালে সেই তেঁতুল গাছের নিচে গ্রামের সবাই এক জায়গায় হয়। ওই রাত্রেও কিন্তু কয়েকটি বাড়িতে গরু ছাগল মৃত অবস্থায় পাওয়া গেছে, রক্তশূন্য অবস্থায়। সবাই যখন একই জায়গায় হয়, সেখানে বাইরে থেকে যারা আসে তারা সব ঘটনা শোনেন এবং বলেন যে আপনারা ওই পাগলকে তাড়িয়ে খুবই ভুল একটা কাজ করেছেন। উনি হয়তো কোনো একটা উদ্দেশ্যে গ্রামে এসেছিলেন, তবে যতটুকু আপনাদের কথা শুনে মনে হচ্ছে ওই পাগল আপনাদের গ্রামকে রক্ষা করতেই এসেছিলেন। গ্রাম পঞ্চায়েত প্রধানরা বুঝতে পারেন তারা ওই পাগলকে তাড়িয়ে দিয়ে কি মারাত্মক ভুলটাই না করেছেন। ওখানে যে সকল উপস্থিত ইমাম, পণ্ডিত, কবিরাজ যারা ছিলেন তারা প্রত্যেকেই একটাই মতামত দেন, এই গ্রামে কোনো পিশাচ গোষ্ঠীর নজর পড়েছে। একটা না, দুইটা না, অনেকগুলো পিশাচের নজর পড়েছে। তারা এটাও বলেন, আমাদের বিশ্বাস ওই বোবা পাগল আবার আসবে, সেই পিশাচগুলো থেকে আপনাদেরকে ইনশাল্লাহ মুক্ত করবে। বাইরে থেকে যারা এসেছে তাদের মধ্যে একজন প্রবীণ লোক ছিলেন। তো উনি বললেন, এই গ্রামের ভালোর জন্য আপনারা প্রতিটি বাড়ি থেকে চাল ডাল তুলে সবাই মিলে একটা দোয়ার আয়োজন করেন। এই চাল ডাল রান্না করে প্রত্যেকটি বাড়িতে খাবার পৌঁছে দেবেন এবং এটা করবেন বিকালের দিকে। আমার বিশ্বাস ওই পাগল এই দোয়ার অনুষ্ঠানে আসবেন। তার এই কথায় অন্য পণ্ডিতরা বা ইমাম যারা এসেছিলেন তারা সম্মতি দেন যে হ্যাঁ, এই কাজটা করা যেতে পারে। আমরা শুনেছি আগেও এই ধরনের যখন কোনো ঘটনা ঘটতো, এইরকম সবার বাড়ি থেকে চাল ডাল উঠিয়ে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হতো। তো অনেকেই আয়োজন করার পর একটা ভালো ফল পেত। গ্রামের সবাই এই কাজে সম্মতি দেন। সেই অনুযায়ী ওই প্রবীণ ব্যক্তি যে পরামর্শটা দিয়েছিলেন সেই মোতাবেক গ্রামের যারা প্রধান ছিলেন এবং যুবক ছিলেন, গ্রামের পঞ্চায়েত প্রধান যারা ছিলেন, বিশেষ করে যুবকদেরকে দায়িত্ব দেওয়া হয়, গ্রাম থেকে চাল ডাল তুলে দোয়ার আয়োজন শুরু করা হবে এবং গ্রামের প্রত্যেকের বাড়িতে সেই খাবার পৌঁছে দেওয়া হবে। আসরের নামাজের শেষে যখন ইমাম সাহেব দোয়া শেষ করছেন, এমন সময় সবাই খেয়াল করেন একটা সাদা ঘোড়ায় চড়ে একজন মানুষ আসছে। ওই ঘোড়া উপস্থিত মানুষের কাছাকাছি চলে আসায় সবাই দেখতে পান এই ঘোড়ায় করে আসা ব্যক্তি সেই পাগলের মতো দেখাচ্ছে। সবাই বলতে থাকে, এই তো সেই পাগল যাকে তারা আঘাত করে গ্রাম থেকে বের করে দিয়েছিল, কিন্তু এখন এই পাগলের বেশভূষার অনেক পরিবর্তন হয়েছে, তার পোশাক থেকে যেন উজ্জ্বল আরও বের হচ্ছে। তখন ঘোড়ায় করে আসা ব্যক্তি সবাইকে সালাম দেন। সবাই তার সালামের উত্তর দেন। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই লোকটির দিকে, কারণ পাগল তো কখনো কথা বলতো না, আর ঘোড়ায় বসে থাকা ওই ব্যক্তি কথা বলে উঠে। আপনারা ভেবেছেন যে আমি কথা বলছি কিভাবে? আসলে আপনারা যাকে ভাবছেন আমি সেই ব্যক্তি নই, আমি তার যমজ ভাই। আমার ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুল জলিল আর আমার নাম মোহাম্মদ আব্দুল মবিন। আমরা দুজনেই যমজ। আমরা দুই ভাই দেখতে একই রকম, কিন্তু আমার ভাই আব্দুল জলিল জন্ম থেকেই বোবা। ও বোবা হলেও আল্লাহর কুদরতে ওর ধর্মীয় জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান অনেক বেশি। দিনে এবং রাতে বেশিরভাগ সময়ে আমল করেন। আমল করতে করতে এমন একটি পর্যায়ে চলে গেছে, জিন জাতির অনেক বোবা সন্তান আমার ভাইয়ের কাছ থেকে এসে দীক্ষা নেয়। আব্দুল মমিন হুজুর বলেন, আমাদের বাড়ি পাকিস্তানে। আমার ভাই আপনাদের গ্রামকে এবং এই গ্রামের মানুষকে বাঁচাতে এসেছিল, কিন্তু আপনারা তাকে চিনতে পারেন নাই। তখন গ্রামের প্রধান যারা ছিল সবাই তাদের ভুলের জন্য আব্দুল মমিন হুজুরের কাছে ক্ষমা চান। তখন একজন ব্যক্তি জিজ্ঞেস করে, আপনার ভাই এই গ্রামে কেন এসেছিলেন? সে কিভাবে জানলো যে গ্রামের মানুষ বিপদে আছে? তিনি কেনই বা এই গ্রামের মানুষকে উপকার করতে চান? আর আমাদের গ্রামের পশু পাখি যে মিসিং হয়ে গিয়েছে, কখনো মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, কারণটা কি? তখন এই আব্দুল মমিন হুজুর সব কিছু খুলে বলেন। তিনি বলেন, আপনাদের গ্রামে একজন নামকরা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার নাম হলো আব্দুল আজিজ। এই কথাটা বলার পর ওখানে অনেক বয়স্ক কয়েকজন মানুষ ছিলেন। সবাই বলেছেন, আমরা আব্দুল আজিজ সম্পর্কে আমার বাপদাদার কাছ থেকে অনেক কথা শুনেছি। আমার বাপদাদারা এই আব্দুল আজিজ হুজুরের ভক্ত ছিলেন।
তার গল্প করতেন। তাদের মুখে হুজুরের গল্প আমরা অনেক শুনেছি। তিনি নাকি অনেক পরহেজগার মানুষ ছিলেন। তাকে নাকি দুষ্ট জিনেরা বাঘের মতো ভয় পেত। আর সেই আব্দুল আজিজের কবর তো এখনও আমাদের এখানেই রয়েছে। উনি মারা গেছেন অনেক দিন আগে, আর তার কবর তো এখনও সুরক্ষিতভাবে এখানেই আছে আমাদের এই গ্রামে। তখন আব্দুল মমিন হুজুর বলেন, এই আব্দুল আজিজ আমার দাদা। 1941 সালে দেশভাগের পর আমার বাবা আমাদের পরিবারকে নিয়ে এই গ্রাম থেকে পাকিস্তানে চলে যায়। তখন থেকেই আমরা পাকিস্তানে থাকি। আপনাদের এইখানে যে জঙ্গল আছে সেখানে 33টা পিশাচ জিন থাকে, যারা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। এরা বিভিন্ন রূপ ধারণ করে থাকে, কিন্তু এরা প্রত্যেকেই বামন আকৃতির জিন। এরা খুবই হিংস্র প্রকৃতির। এদের একজন সর্দার আছে, তার কথা মতো এই পিশাচ জিন চলে। এরা সবাই একই ধর্মের না, মূলত 3 ধর্মের পিশাচ রয়েছে: মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী। এদের কাজ হচ্ছে পশু পাখির রক্ত খাওয়া। গ্রামে যখন সব পশু পাখির রক্ত খাওয়া শেষ হয়ে যাবে, তখন এরা এই গ্রামের মানুষের রক্ত খাওয়া শুরু করবে। এইভাবেই ওরা বিভিন্ন গ্রাম শেষ করে দিয়ে এসেছে। এবারে এই গ্রামে এসেছে, তবে ওরা যে নতুন এসেছে তা কিন্তু না। এরা আরও আগে থেকেই এখানে ছিল। আজ থেকে প্রায় 60 বছরের বেশি সময় আগে ঠিক এইভাবে এই ব্রাহ্মণ পিশাচগুলো এই গ্রামে রাতের বেলা ঢুকত, পশু পাখিগুলোকে হত্যা করত। তখন আমার দাদা এই সব পিশাচকে বোতলবন্দি করে এবং ওই জঙ্গলে নিয়ে যায়। একটা গাছের নিচে বোতলগুলোকে পুঁতে রাখে। অনেক আগের ঘটনা তো এটা শুরু হয়েছিল, তখন অতটা ব্যাপকতা পায়নি। দাদা ধরে ফেলেছিলেন তাদের কুকর্মগুলো, এই জন্য অনেকেই কাছে এই বিষয়টা মনে নাই। কিন্তু এখন তো বিষয়টা সিরিয়াস হয়ে গেছে, এই জন্য আপনারা সবাই জানতে পারছেন। এই বোতলগুলো গাছের নিচে পুঁতে রাখা হয়। তো পিশাচগুলো বোতল বন্ধ হওয়ার আগে দাদাকে বলেছিল, কখনো যদি এই বন্দি দশা থেকে তারা মুক্ত পায়, তাহলে গ্রামের কোনো পশু পাখি এবং মানুষকে তারা বাঁচতে দেবে না। তারা পশু পাখির রক্ত খায়, কিন্তু এই গ্রামের কোনো মানুষকেও তারা বাঁচতে দেবে না। আপনাদের এখানে মাস দিনেক আগে একটা ঝড় হয়েছিল। সেই ঝড়ে কয়েকটি গাছ উপড়ে যায় এবং তার মধ্যে এই পিশাচদেরকে যে গাছের নিচে বোতলবন্দি করে রাখা হয়েছিল সেই গাছটিও উপড়ে যায়। যে কোনোভাবে এই বোতলের মুখগুলো খুলে যায়, তারা মুক্ত হয়ে যায়। দীর্ঘদিন বোতলে বন্দি থাকার কারণে তারা দুর্বল হয়ে গিয়েছিল। এরপর তারা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে এই গ্রামের পশু পাখির উপর আক্রমণ শুরু করে। প্রথমে পাখির উপর আক্রমণ শুরু হয়, এরপরে পশুর উপরে। আমার দাদা আমার আব্বাকে বলে গিয়েছিল, যদি কখনো ওই পিশাচগুলো মুক্ত হয়ে যায়, তিনি যেন আবার ওই পিশাচগুলোকে বন্দি করে এই গ্রামকে তারা রক্ষা করে। এই পিশাচগুলো মুক্ত হয়ে গিয়েছে। এখন আমাদের অনুগত জিনেরা এসেছে, জানিয়ে দিয়ে গিয়েছে যে পিশাচ মুক্ত হয়ে গেছে। আমার বাবা আর ভাই যখন একসাথে ছিল, তখন একটা জিন এসে এই খবরটি জানায়। তখন আমার আব্বা আমার ভাইকে পাঠায় এই পিশাচগুলোকে বন্দি করতে। কিন্তু এদেরকে চাইলে আপনি বন্দি করতে পারবেন না, এদের নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে গিয়ে বন্দি করতে হয়। তখন আব্দুল মুমিন বলেন, আজকে রাত থেকে কালো 3টি কুকুর এবং 3টি ঘোড়া দেখতে পারবেন। আপনারা কখনোই ওই কুকুর ও ঘোড়াগুলোকে আঘাত করবেন না এবং কিছু খেতেও দেবেন না। এরা শুধু রাতের বেলায় দেখা যাবে। আপনারা যদি রাতের বেলায় চলার পথে কিংবা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উঠেন আর এই কালো কুকুর এবং সাদা ঘোড়া দেখেন, তাহলে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ রাখবেন, তারপর চোখ খুলবেন। এরা মূলত কয়েকদিনের জন্য থাকবে। আপনাদের ওই পিশাচগুলো যেন কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য তারা আসবে। এরা থাকলে ওই পিশাচগুলো কোনো ক্ষতি করতে পারবে না। এই কুকুর এবং ঘোড়াগুলোর কারণে আপনারা ইনশাল্লাহ বেঁচে যাবেন। আপনারা যে যার ঘরে থাকবেন। আজ থেকে 6 দিন পর আমি, আমার বাবা এবং আমার সেই বোবা ভাই আসবো ইনশাআল্লাহ। ওই দিন আপনাদের সব সমস্যার সমাধান আল্লাহ চাহেন তো হয়ে যাবে। আর আপনারা রাতের বেলা চেষ্টা করবেন পারতপক্ষে কেউ ঘর থেকে বের না হতে। আব্দুল মুমিন হুজুর আরও বলেন, আমাদের ওই 6 দিনের মাথায় 3 জন লোক লাগবে, একজন ইমাম সাহেব, একজন হিন্দু পণ্ডিত এবং একজন খ্রিস্টান পাদ্রী, যার খ্রিস্টান ধর্মে পর্যাপ্ত জ্ঞান আছে। ওই 3 ব্যক্তিকে উপস্থিত রাখবেন। এশার নামাজের পর এই তেঁতুল গাছের পাশে 3 রাস্তায় 3 জন দাঁড়িয়ে থাকবে। বাকিটা আমি, আমার ভাই এসে কি করতে হবে বলবো। এই বলে আব্দুল মুমিন হুজুর যেদিক দিয়ে এসেছেন সেদিকে চলে যান। সবাই তাকে থাকতে বলে, কিন্তু হুজুর থাকতে চায় না। তিনি ঘোড়ায় চড়ে চলে যান।
তখন উপস্থিত সবাই বলে, হুজুর যা বলে গেল সবাই মেনে চলবেন। গ্রামের প্রধানরা একটা সমস্যায় পড়ে যান। এই গ্রামে ভালো ইমাম সাহেব আছেন, হিন্দু পণ্ডিতও আছেন, কিন্তু খ্রিস্টান ধর্মের কোনো মানুষ এখানে নেই। এখন খ্রিস্টান ধর্মের পাদ্রী কোথায় পাওয়া যাবে? তখন ওখানে একজন বলেন যে মানহাটিন নামক একটা জায়গায় ভালো একজন খ্রিস্টান পাদ্রী আছে। সবাই মিলে সিদ্ধান্ত নেন গ্রামের কিছু মানুষ তার কাছে যাবে এবং তাকে একদিনের জন্য এই গ্রামে আসার অনুরোধ করবেন। তো যেই কথা সেই কাজ। এই 6 দিনের মধ্যে মানুষ অনুভব করে যে ঘরের বাইরে কুকুর ঘোড়া খুব জোরে দৌড়াদৌড়ি করছে এবং মাঝে মাঝে অদ্ভুত সব শব্দ শুনতে পেত গ্রামের মানুষ। কেউ কেউ এই কুকুর এবং ঘোড়াগুলোকে রাতের বেলা দেখেছে বলেও শোনা যেতে থাকে। তো যাই হোক, এই 6 দিনের মধ্যে কিন্তু কোনো ক্ষতি হয়নি, কোনো গরু ছাগল মিসিং হয়নি বা মারাও যায়নি। এরপর সেই কাঙ্ক্ষিত দিন আসে। গ্রামের সবাই সন্ধ্যা থেকেই সেই হুজুরদের অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে এশার নামাজের কিছু সময় পর দেখেন 3টি সাদা ঘোড়ায় চড়ে 3 জন লোক আসছে। যখন কাছে আসে সবাই দেখে সেই যমজ 2 ভাই আব্দুল জলিল এবং আব্দুল মুবিন, তার সাথে একজন বৃদ্ধ হুজুর, তিনি এই 2 জনের পিতা। তারা 3 জন এসে গ্রামের সবাইকে সালাম দেন। বিশেষ করে তাদের মধ্যে 2 জন সালাম দেন, একজন ইশারায় সালাম দেন, যিনি বোবা। তারা গ্রাম পঞ্চায়েত প্রধানদের বলেন যে যার বাড়িতে চলে যান, আজ রাত্রে কেউ বাইরে বের হবেন না, আর ইমাম, পণ্ডিত এবং পাদ্রী ছাড়া সবাই দ্রুত স্থান ত্যাগ করেন। তখন গ্রামের পঞ্চায়েত যারা ছিলেন সবাই নির্দেশ মানে সবাইকে নির্দেশ দেন যে যার বাড়িতে চলে যায়। সবাই রাতের বেলা ভয়ানক কিছু শব্দ শুনতে পান। মনে হচ্ছে ভয়ঙ্কর বজ্রপাতের আওয়াজ হচ্ছে, খুব জোরে জোরে চিৎকার, কান্নার শব্দ, চারদিকে মনে হচ্ছে যেন বিশাল ঝড় বয়ে যাচ্ছে। জঙ্গলের ভেতরে ভয়ানক মেসাকার চলছে, গণহত্যা চলছে, চিৎকার চেঁচামেচি। যাদের বাড়ি পশু ছিল সেই পশুগুলো খুব জোরে জোরে ডাকতে থাকে ভয়ে। মনে হচ্ছে তারা আকাশে কিছু দেখছে, দেখে ভয় পাচ্ছে। এভাবেই চলতে থাকে বেশ অনেকক্ষণ। একটা পর্যায়ে সব শান্ত হয়ে যায়, সকাল হয়ে যায়। সকালে উঠে সবাই তেঁতুল গাছের কাছে গিয়ে দাঁড়ান, দেখেন 3 ধর্মের 3 জন মন খারাপ করে সেখানে বসে রয়েছেন। তখন উপস্থিত সবাই জিজ্ঞেস করেন, আপনাদের মন খারাপ কেন এবং গত রাত্রে কী হয়েছিল? তখন সবাই বলে, গত রাত্রে গ্রামের সবাই চলে যাওয়ার পর আরও 3টে ঘোড়া আসে, আমাদের 3 জনকে 3টে ঘোড়ায় উঠতে বলে এবং আমাদেরকে আশ্বস্ত করে কোনো ক্ষতি হবে না। ইমাম সাহেব, পণ্ডিত এবং পাদ্রী 3 জনেই তারা সিদ্ধান্ত নেন গ্রামের ভালোর জন্য যা যা করা দরকার তারা সেটাই করবেন, প্রয়োজনে প্রাণ বিসর্জন দেবেন। তখন ওই ঘোড়ায় চড়ে 3 জন রওনা দেন। তাদের সাথে আলাদা ঘোড়ায় পিতা যমজ 2 ভাই রওনা দেন। এক পর্যায়ে তারা সবাই সেই জঙ্গলের কাছে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন 3টি কালো কুকুর আর 3টি সাদা ঘোড়া উপস্থিত রয়েছে। তখন হুজুরদের পিতা বলে ওঠেন, আপনারা আপনাদের ধর্মের রিচুয়াল শুরু করেন, কারণ এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই 3 ধর্মের পিশাচ রয়েছে। তখন উচ্চস্বরে তারা তাদের ধর্ম অনুযায়ী রিচুয়াল শুরু করেন, রুকিয়া শুরু করেন এবং ওই হুজুরের পিতা দূর পর্যন্ত একটা নির্দিষ্ট গণ্ডি দিয়ে দেন। বলেন, শুধু আপনারা এইখানে এই গণ্ডির মধ্যে থাকবেন, আপনাদের বহন করা 3টি ঘোড়া এই গণ্ডির মধ্যে প্রবেশ করতে পারবে। তাছাড়া এই গণ্ডির মধ্যে কোনো পিশাচ শ্রেণীর জিন প্রবেশ করতে পারবে না। এরপরে তারা 3 জন দেখেন পিতা আর 2 যমজ ছেলে ঘোড়ায় চড়ে ওই জঙ্গলের ভেতরে চলে যান, সাথে 3টা কুকুর এবং 3টা ঘোড়া এবং 2 জন 30 থেকে 32 বছর বয়সের যুবক। মনে হচ্ছে সাথে আরও কেউ আছে, কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছে না। এতটুকু বোঝা যাচ্ছে তাদের সাথে আরও বেশ কয়েকজন। সবাই মিলে দ্রুত জঙ্গলের ভেতর চলে যায়। যখন তারা এই 3 জনের চোখের আড়াল হয়ে যায়, কিছু সময় পরে খুব জোরে চিৎকার, কান্নার শব্দ আসতে থাকে। বড় বড় গাছ ভেঙে পড়তে থাকে, আকাশে বজ্রপাতের মতো আগুনের ফুলকি উঠতে থাকে। 3 জন একটা জিনিস দেখে, অসংখ্য বামন আকৃতির পশুকে সেই ঘোড়াগুলো তাড়া করছে। বামন আকৃতির পিশাচগুলো গ্রামে ঢোকার চেষ্টা করছে, কিন্তু তাদের রিচুয়ালের কারণে এই 3 জন যারা রিচুয়াল করছেন, এই রিচুয়ালের কারণে ওই যে বৃদ্ধ হুজুরের একটা নির্দিষ্ট এরিয়ায় দাগ দিয়ে গিয়েছেন, সেই কারণে তারা গ্রামে ঢুকতে পারছে না। একবার তারা জঙ্গল থেকে বের হয়, আবার জঙ্গলে ঢোকে। এভাবে অনেকক্ষণ পর রাতের শেষের দিকে সব কিছু শান্ত হয়ে যায়। সেই বৃদ্ধ ঘোড়ায় করে আসে, 3টে ঘোড়া নিয়ে, আর বৃদ্ধ তাদের কৃতজ্ঞতা জানিয়ে বলে, তোমরা গ্রামের জন্য যেটা করেছো, এটা না করলে আমরা পিশাচগুলোকে মারতে পারতাম না। ওই বৃদ্ধ যখন একথা বলছিল তখন তার চোখের পানি গড়িয়ে পড়ছিল এবং সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সেই বৃদ্ধ বলে,
এই পিশাচগুলোকে মারতে গিয়ে আমার বোবা ছেলেটা মারা গেছে, আর 4 জন পরহেজগার জিন মারা গেছে। তাদের সকলের লাশ নিয়ে জিনেরা পাকিস্তানে চলে গেছে। আমরা সব পিশাচগুলোকে হত্যা করেছি। আজ থেকে এই গ্রামে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না। এই বলে সে বৃদ্ধ চলে যায়। তারপর 3টি ঘোড়া এখানে নামিয়ে দিয়ে 3টি ঘোড়াও চলে যায়। এই কথা যখন 3 জন বলে তখন উপস্থিত সবার চোখে পানি এসে যায়। কথিত আছে এই 3 জনকে নাকি ওই বৃদ্ধ 3টি উপহার দিয়েছিলেন, কিন্তু কি দিয়েছিলেন এটা শুধু ওই 3 জনই জানতেন, অন্য লোকেরা জানতেন না। এতটুকু জানেন যে ওই 3 জনকে উপহার দিয়েছিলেন। তাদের বলা নিষেধ ছিল, আর কোনোদিনই ওই বৃদ্ধ হুজুর এবং তার ছেলেকে এই গ্রামে দেখা যায়নি। এই ছিল ঘটনা, প্রিয় লিসেনার। একটা সময় এই ধরনের পিশাচ শ্রেণীর জিনদের উপদ্রব অনেক বেশি ছিল। তখন অনেক বড় বুজুর্গ ব্যক্তিদের ওসিলায় এবং তাদের প্রচেষ্টায় এই ধরনের পিশাচ জিনদেরকে কিন্তু তাড়াতে সক্ষম হয়েছিলেন। এই ধরনের বুজুর্গ ব্যক্তিরাই তাদের আমলের মাধ্যমে, তাদের রুকিয়ার মাধ্যমে এই পিশাচ জিনদেরকে তারা তাড়াতে পারতেন। এখন আসলে এই ধরনের পিশাচ জিনগুলোর কথাগুলোও কম শোনা যায়, আর বুজুর্গ ব্যক্তিদেরও এখনও খুব একটা দেখা যায় না। একদমই যে নাই তা না, তবে খুবই কম। প্রিয় লিসেনার, খুবই অদ্ভুত একটা ঘটনা। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আমার কাছেও অনেক ভালো লেগেছে। বিশেষ করে খারাপ লেগেছে সেই বড় মানুষটির জন্য, যিনি গ্রামের মানুষদেরকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণকে বিসর্জন দিয়েছেন। তবে পৃথিবীর মানুষেরা সবসময় বীরদের মনে রাখে। যারা বীর, যারা হিরো, যারা মানুষের কল্যাণে আত্মত্যাগ করতে কখনো পিছপা হন না, তাদেরকেই মানুষ মনে রাখে। ইনারা যেন শাহাদাতের মর্যাদা পান, আল্লাহর কাছে অনেক উঁচু স্থানে থাকেন। প্রিয় লিসেনার, তাদের জন্য আমরা সেই দোয়াই করি। আশা করছি ঘটনা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ভূত হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেস গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আপনাদের ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি। সেখানে গিয়ে ভূত পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন bhuthstory10@gmail.com। আমি আবারও বলছি, bhuthstory10@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা ঘটনা পাঠাতে পারেন। এই ইমেল অ্যাড্রেসটা আপনারা কপি করে নিতে পারবেন। ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে। প্রিয় লিসেনার্স, অনেক ধন্যবাদ ঘটনা দুটো মনোযোগ দিয়ে শোনার জন্য। এই নিউ ব্র্যান্ড চ্যানেলের যেহেতু প্রথম 2টি ঘটনা শেয়ার করলাম আপনাদের সাথে। 2টি ঘটনা আসলে রেডি করতে অনেক কষ্ট হয়েছে, অনেক সময় ধরে এডিট করতে হয়েছে। আপনারা বুঝতে পারছিলেন, সর্দি ছিল, কাশি ছিল, তবু এই 2টো ঘটনা আপনাদের জন্য রেডি করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আগামী সপ্তাহে নিয়ে আসছি আরও নতুন ঘটনা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।